আমরা আছি ভালোবাসার বাংলাদেশ ফিয়ানোর প্রেজেন্স। যাচ্ছি আজকে রেগুলার অতিথির কাছে। সেটা হচ্ছে যে এখানে আমার আসার কথা ছিল অনেক আগ থেকেই, তো আজকে সুযোগ পাইছি। আমি একটা ছেলে একটা মেয়েকে। রাজু তোমার নিকনেম? রাজু। জুয়েল, ইট লুকস গুড না? আসলে ইট লুকস গুড। আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতাম। মেয়েটার বাসা আমার বাসার সঙ্গেই। তো মেয়েটা আমাকে দেখতো, আমি এটা জিনিস বুঝতে পারতাম যে আসলে মেয়েটা আমাকেও ভালোবাসে। আমিও মেয়েটাকে ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করতাম না। এভাবে চলতে থাকে। 2-1 মাস চলার পর ওদের বাসার পাশে আমাদের জায়গা আছে, জমিন আছে, এগুলো আমরা চাষবাদ করি। আমি মেয়েটাকে দেখার জন্য ওই জমি বাড়িতে অনেক আর্লি যাই, কাজ না থাকলেও যাই, যে একটু ঘুরে আসি। তো নতুন বছর উপলক্ষে সবাই পিকনিক খাবে, তো আমাকেও বলা হয়েছে যে আমি খাবো। তো মেয়েটার ভাবি ছিল, সে আমার জন্য নতুন প্লেট বাইর করছে সুগাস থেকে। ওকে। বাইর করে বলতেছে আমারে যে তুমি তো আমার নন্দিয়া হবা, তোমারে একটু ভালো প্লেটেই খাওয়াই। তো এই কথাটা মেয়েটা শুনে ফেলাইছে যে আসলে তার ভাবি আমারে কি বলল। তারপর মেয়েটা আমাকে বারবার জিজ্ঞেস করে যে ভাই আসলে ভাবি তোরে কি বলল। তো আমি বলি না যে আমাকে কি বলছে, না থাক কিছু বলেনি, কয় না বলছে। তো এরকম 2-4 দিন যাওয়ার পর হঠাৎ করে একদিন পেছন ডাক দিচ্ছে যে ভাই একটু শুনে যাও। গেলাম, যাওয়ার পর বলতেছে কি বলছে একটু বললে খুব ভালো হয়। তা বললাম যে ঠিক আছে, আমি রাতের বেলা তোমাকে বলবো, এখন সমস্যা নেই। ওদের বাসায় আমাদের যাতায়াত মানে আমার বেশি ছিল। সেটা কারণ হচ্ছে যে আমাদের ওদের বাসার পিছন সাইডে আমাদের অনেক জায়গা আছে, এইগুলোতে সেচ দেওয়ার জন্য আমি যাইতাম। ওদের শ্যালো মেশিন ছিল, এই জন্য ওদের বাসায় আমি যাইতাম। ডিপ তো সবার থাকে না, একজনের থাকে, ওটা থেকে বাকিটা কভার করা হয়। ডিপ ওই জায়গায় নেই, জাস্ট শ্যালো দিয়ে। ওকে, বাকিগুলো কভার করা হয় ওখান থেকে। জি জি। ওকে। এই জন্য আমি প্রতিনিয়ত আমাকেই, যেহেতু আমি বাবা মার বড় সন্তান, আমাকেই যেতে হয়। তো রাতের বেলা গেছি। এটা তো একটা কারণ না, কেউ গেলেও কাটকায় দিয়ে নিজে যাইতে মন চায়, এটা তো আছে নাকি কবি? আছে, এটা তো আছে, লজ্জা পায়, বাট এটা তো একটা কারণ। জি ওকে, জি আসতে। হ্যাঁ, এখন সেটা পরে রাতের বেলা গেছি, যাওয়ার পর ওর মা বাসায় ছিল না, ওর ভাই ছিল। ওর ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো ছিল, মানে পুরো কন্ট্রোলে আছে পরিবেশ। তারপর তো যাওয়ার পর ও রান্না করছে আলু ভাজি। তারপর আমাকে দেখে একটা ডিম ভাজছে, আমরা ভাত খাওয়াবে। আর কিছু না, আর কিছু করে আলু ভাজি, ডিম ভাজি, আর যদি গরম ভাত হয়, একটু যদি ঘি বা আচার দিয়ে দেয়, তাহলে আর কিছু লাগে না। না, আর মেয়েটা যদি পছন্দের হয়। জি। তো অনেক জোর করলো। আলু ভাজি ইম্পর্টেন্ট, ডিম ভাজি ইম্পর্টেন্ট, মেয়ে ইম্পর্টেন্ট? মেয়ে। কিন্তু বাকি দুটো হচ্ছে থাকতে হবে। জি। তারপর আমাদের জোর করে ভাত খাওয়াইলো। খাওয়ার পর জিজ্ঞাসা করতেছে ভাই ভাবি তোমারে কি বলছে সেই দিন। তা আমি বলতেছি যে একটা কথা বলছে, কিন্তু এটা বলাটা মনে হয় ঠিক হবে না। তা বলতেছে যে কি কথা এমন যে বলা যাবে না। তা বললাম যদি মন খারাপ করো আবার। কথাটা শোনার পর বলতেছে না, এরকম আমি মন খারাপ করব না। তখন আমি বললাম যে ভাবি বলছে যে আমাকে নন্দিয়া করাবে। তখন মেয়েটা বলল যে আসলে এটাই বলছে। তা বললাম যে জি, আমার ভাবি মানে
তোমার ভাবি এটাই বলছে আমাকে নন্দিয়া বানাবে। নন্দিয়া মানে কি, ওই মেয়েটার বর? মেয়েটার ভাবি আমারে নন্দিয়া বানাবে। মানে কি দাঁড়াচ্ছে, সম্পর্ক আমি একটু প্যাচ খাওয়া টাইপ, মানে- মানে ওই মেয়েটার বর বানাবে। জি, যাই বানাক তুই ওই মেয়েটার স্বামী হবি, তাই তো জি, রাজু? জি, জি, জি। এটা বোঝা যাচ্ছে। ওকে। তো সে বলতেছে যে ঠিক আছে, দেখি, আমি ভাবি চিন্তে দেখি, তুই কি আসলে আমায় পছন্দ করিস? হুম। তো আমি সরাসরি বললাম, তখন আর আমার ভেতরে কোনো ইমোশনাল কাজ করতেছি না, মানে কোনো নার্ভাস মনে করতেছি না, সরাসরি বললাম যে হ্যাঁ আসলে আমি তো অনেকদিন থেকে পছন্দ করি। মেয়ের তো ডিরেক্ট বলছে। হ্যাঁ, এখন আমি বললাম কি তখন বললি? যে আমি আসলে পছন্দ করি, এখন তুমি রাজি আছো কিনা সেটা বলো। তুমি না তুই? তুই বলি আবার তুইও বলি, মানে দুইটাই? হ্যাঁ, সমাজ মানে একটা সোসাইটিতে যেটা মানে একটা এক জায়গায় ঘুরতে গেছি, একটা তখন society- তুমি আর ওখানে তুই? জি, যে ও জিজ্ঞেস করছে যে তুই আমার সত্যি ভালোবাসিস বাসিস কিনা, কিনা, জি। আর রাজু কি বলতেছে? আমি বলতেছি জি আমি সত্যিই ভালোবাসি। তোরে সত্যি ভালোবাসি। আহা। তখনও আমার কাছে সময় ছিল যে আমি ভেবে দেখি। হ্যাঁ, আমি ওই মেয়ে উতলা ওই জিজ্ঞেস করলো, আবার বলার পর বলতেছে একটু ভেবে দেখি। ভেবে দেখি। তোরা এরকম কেন? একটু ছলনা আর কি, ছলনা না, একটু একটু থাকে না, একটু সাসপেন্স ক্রিয়েট করে, নখরা, এক্সাক্ট ওয়ার্ড আদা? আদা। ওই জিজ্ঞেস করতেছে, ইন রিটার্ন ও অ্যান্সার দিচ্ছে, তখন হচ্ছে যে একটু ভেবে দেখি। একবারে মুখের উপর হ্যাঁ বলে দিলে তো হবে শি না, ইজ ডেসপারেটলি ওয়েটিং না যে হ্যাঁ বলুক। এখন একটু ঘুরাবো। তুমি কেন ঘুরাস? ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে আছি, কালে কালে বেলা না হয়ে যায়, কেন ঘুরাস? কত মূল্যবান সময় নষ্ট হয়ে যায় বলতো। সময় কখনো নষ্ট হয় না, হয় এতে ভালোবাসাটা বাড়বে, আপনার আবেগটা আরো বেড়ে যাবে। তাই? হ্যাঁ। বাড়তে বাড়তে এমন না হয় যে আমার বার্থডে এজ বলতে হয়, তখন চাইলেও সমস্ত ইন্দ্রিয় কিন্তু সাপোর্ট করবে আচ্ছা, না। আজকে কিন্তু আপনার কাছে আমার দুটো প্রশ্ন ছিল, কততম? একটা, এবং সেকেন্ড হচ্ছে যে এই যে নতুন বছরের যে স্টেপ ইন আপনি করলেন আজকের থেকে, এই নতুন বছরে আপনার চাওয়াটা কি? রেজুলেশন না, কিন্তু আমি চাই কি, এটা আমি চাই, এই বছর আমি এটা চাই achieve বহু করতে। বছরে আমি প্ল্যান করেছি, এই বছরে এসে আমার কোনো প্ল্যানিং নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে অ্যাচিভমেন্ট বলে কোনো কিছু নাই। তবে জীবনকে খুব কাছ থেকে আস্তে আস্তে যেন বুঝতে শিখেছি যে আমি যদি পৃথিবীতে না থাকি কারো কোনো যায় আসবে না। তাই আমার কাছে মনে হচ্ছে যে সবাই ভালো থাকুক, সবার ভালো থাকা, আমার যাদের জন্য আমি রেসপন্সিবল তাদেরকে আমি ভালো রাখার চেষ্টা করব, এট দ্য সেম টাইম আমিও নিজেকে ভালো রাখার চেষ্টা করব, যেটা আগে কখনো চেষ্টা করিনি। খুবই সুন্দর। এবং কত বছরের স্টেপ ইন করলেন এটা একটু জানান। এটা 25 নাকি 18? যদি 24 বলিস, ইট মিনস ডাবল, যেখানে আমি এটা কমপ্লিট করলাম। বাট আমার কাছে এই জিনিসটা আমার সত্যি জীবনের একটা ফিলোসফিক্যাল চেঞ্জ মনে হচ্ছে, যে কাউকে ভালো রাখা, পরিবারের মানুষজনের জন্য রেসপন্সিবল, সেগুলো সব ঠিকঠাক আছে, এর মধ্যে ব্যক্তি মানুষটা ভালো থাকাটা অনেক বেশি জরুরি। কারণ এই মানুষটা যখনই নিঃশ্বাস বিট্রে করবে, আমার গল্প শেষ অঙ্গন, এই জায়গায় আরেকজন রিপ্লেস করবে, এরকম মুগ্ধতায় কারো আরেকজনের দিকে তাকায় থাকবি তুই। এবং আমার যা যা জায়গাতে আমার এই প্রেজেন্স আছে সব জায়গাগুলোকে কভার্ড হয়ে যাবে। হোয়াট অ্যাবাউট মি? আই ডিডন্ট লিভ মাই লাইফ। সব দিক চিন্তা করতে গিয়ে আমার কাছে মনে হয় যে আমি আমার জীবনটাকেও অ্যাটলিস্ট পাচ্ছি। আমি অনেক বেশি ডিপ্রাইভ করেছি সারা জীবন, এটা মনে হয় এখন। অনেক ফাতরা টাইপ শোনাচ্ছে, বাট সত্য কথাটা। খুব ডিপ কথা। রাজু জি। তারপর মেয়েটি বলল যে আমি একটু ভাইবা দেখি। ওই মেয়ে জিজ্ঞেস করছে, তুই অ্যান্সার দিলি, এবার ভাবার সময় আসলো। ওকে। তো আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, ভেবে দেখো। তো ভেবে টেবে মত দিছে ওর ভাবির কাছে যে আমি তার সঙ্গে সম্পর্ক করব না। ওর ভাবি আমারে ডাক দিয়ে নিয়ে এসে বলতেছে যে রাজু তোমার সঙ্গে সম্পর্ক করবে না। তখন আমার তাহলে নটান কি করলো কেন? তোর কাছে তো জানার জন্য পাগল হয়েছিল যে তুই আর ভালোবাসিস কিনা। আমার এটা বললো যে ও, আর সে এখন শোনার পরে বলতেছে তোরে পছন্দ করবে না। না। আচ্ছা, তোর এরকম কেন? এটা তো একটু কনসার্নিং। আমি তো ভেবেছিলাম যে চিন্তা ভাবনা করে তারপর এক সপ্তাহ ঘোরানোর পরে হ্যাঁ। কিন্তু এবার বলতেছে যে আমি পছন্দ করি না বা ওকে আমি ভালোবাসি না। Whereas ওর ভালোবাসা পাওয়ার জন্য কাছ থেকে অ্যাকনলেজমেন্ট চাওয়ার জন্য পাগল হয়েছিল এই মেয়েটি, রাইট? এটা একটু চিন্তার বিষয়, আসলে এরকম সচরাচর হয় না। ওকে, তারপর আমি অনেক ভেঙে পড়লাম যে কেমন হইলো এই জিনিসটা।
তারপর আমি আর ওকে ডিস্টার্ব করি না, মানে কথাবার্তা সেরকম বলি। তো ওর পরে দেখা যাচ্ছে যে মাস খানেক পর ও নিজে থেকেই আমারে অফার করলো। আবার জি, বলল যে ভাই আসলে আমি তো ভাবির কাছে বলি নাই, যাতে ভাবি এই বিষয়টা না জানে, এই জন্য আর কি বলছি ভাবিরে যে আমি ওর সঙ্গে সম্পর্ক করব না। তোমারে বলতেছি তুমিও বলিও না যে আমার সঙ্গে সম্পর্ক তোমার আছে। তখন বললাম যে ঠিক আছে, সমস্যা নেই। সম্পর্ক 15 সালের ঘটনা, এটা জানুয়ারির দিকে সম্পর্ক শুরু হইল। তখন এই মোবাইল ছিল 1110, এটা মনে আছে, নোকিয়া। হুম। ওই মোবাইলে রাতের বেলায় ওরে দিয়ে আসতাম। আর আমি আমার একটা সেট ছিল বাটন, ওইটা দিয়ে কথা বলতাম রাতের বেলা। কি বলতে রাজু? সারা রাত কথা বলতাম। কি কথা? তোর তো কথাই বাইরে না, কি বলতে তখন? বলতাম একটা কথায় 2-3 বার করে বলতাম। কি বলতে 2-3 বার করে? যে কেমন আছো, কি করতেছো, আমাদের নেক্সট প্ল্যান কি, এটাই 2-3 বার বলতি? হ্যাঁ বলতাম। তারপর খাইছো, পড়ালেখা কেমন চলতেছে, এই ধরনের কথাবার্তা। আমি কখনো আস্তে কথা বলতে পারতাম না, ওর কাছ থেকেই শিখছি। আমার বাবা মা পাশে থাকতো, মানে বুঝতেই পারতো না আমি ওর সঙ্গে কথা বলছি। আস্তে কেমনে কথা বলে? মানে আমি খুবই মানে আস্তে। যেমন ধর মেয়েটির নাম কি? জি, মেয়েটির নাম বলবি তো? না, না, লুকায় রাখবি। মেয়েটার নামটা আসলে তুই ভালোবেসে কি নামে রাখতি? জান। জান। আমি তো জান। হ্যাঁ, মেইলি কণ্ঠ তো আর পারবো না, কিভাবে কথা বলতে শুনতে, আস্তে কিভাবে কথা বলে, কথা কম আমার সাথে। জি, হ্যালো, কেমন আছো, আচ্ছা। কালকে দেখা করব। না বলুন, বাড়িতে সমস্যা। না, দেখা করতে মাস্ট। শরীর ভালো নেই। কেন, কি হয়েছে? বলা যাবে না। এরকম করেই বলতো। তো বল, আর বল, আমি পারতেছি। একদম 100। কিন্তু রাজু ভাই বেস্ট, একদম ফিলে চলে গেছে। আচ্ছা, ফিলে যা। আচ্ছা, তো ফিলের জন্য এবার অঙ্গন। ওকে, কথা বল। জান হচ্ছে অঙ্গন, তুই হচ্ছিস রাজু, কথা কর। হ্যালো, কেমন আছো? ভালো। হাত তুলে ওকে, কন্টিনিউ। এভাবেই আস্তে কথা বলে শিখেছিস না? জি, জি। বল তো একটু অঙ্গনের সাথে বল। তো এখানে একটা অঙ্গনের সাথে বল না। ও আচ্ছা আচ্ছা। কি করতেছো? অঙ্গনের সাথে কথা বলার জন্য পাগল বেটা হাজারো মানুষ, তুই সুযোগ পাচ্ছিস, বল। জি, কি করতেছো? তোমার সাথে কথা বলছি। সেটা তো আমি জানি, তুমি আমার সঙ্গে কথা বলতেছো। আস্তে, বাপ মা শুনে নেবে। তা কালকে দেখা করা যাবে? কোথায় দেখা করবা? রাজবাড়ি, তাজহাট। কখন? তোমার যখন কলেজ শেষ হবে, শেষের দিকে। ঠিক আছে। তুমি কখন আসবা? তোমাকে আমি ফোনটা পাঠাই দেবো। রাত, আবার রাত। রাজবাড়ি তাজহাটের দক্ষিণে যে জানালা আছে ওইখানে দাঁড়াবি তো, সব তো টপ ফ্লোরে আছে না, দক্ষিণে একটা জায়গা যে চারিদিক দিয়ে বাতাস হয়, ওখানে তো আমি তোকে ইনফরমেশন দিলাম। তাজহাটের সবচেয়ে টপ ফ্লোরে ওই নবাবের জন্য দক্ষিণে একটা ঘর ছিল যেখানে চারিপাশ থেকে বাতাস আসে, এবং অদ্ভুত বাতাস। অঙ্গন, ক্যারি অন, নেক্সট। তারপর তোরে জানের পক্ষ থেকে অঙ্গন কথা বলছে, রাইট? চলে গেছিস তোরা কল্পনায় কোথায়, ওই দক্ষিণা ঘর। দক্ষিণা ঘরই বলে ওইটারে। নিচের ঘরগুলো তো বন্ধ থাকে, তাজহাটের উপরে যেটা একদম টপ মোস্ট, সেখানে তো প্রচুর বাতাস। ওকে, নে শুরু কর। তারপরে এভাবে আর পরে না, আমরা শুনতে ফিল চলে গেছি। আচ্ছা, আপু টাপু না, অঙ্গন। হাজারো মানুষ দেশ বিদেশ থেকে কথা বলতেছে, এই চান্স তুই পাচ্ছিস বেটা আমার জন্মদিন উপলক্ষে। জন্মদিন আমার, চান্স নিচ্ছিস তুই, বল। আমার ভাগ্যটা অনেক ভালো তো গুরু। জন্মদিন আমার, চান্স নিচ্ছিস তুই, বল। ঠিক আছে। তোমার ভাগ্য ভালো কেন? তোমার জীবনে আমি আছি তাই। হ্যাঁ, তুমি আছো তো। এই শুনতে পাচ্ছে, বাবা মা পাশে শুয়ে আছে। তুমি আছো তো, তাই ভালো লাগতেছে। আমি তোমাকে নিয়ে সারা জীবন এভাবেই থাকতে চাই। আর দক্ষিণে ঘরে যা। ঘরে যাব কিভাবে? বল, যে বলছিলি যে কোথায় দেখা করবি তাজহাটে। ও হ্যাঁ, আমি রাতের বেলা ফোন পাঠাই দেব, তুমি সিমটা ঢুকাই রাখিও, মিস কল দিও আমার একটা, আমি ব্যাক করব। ঠিক আছে, কখন ফোন দিব? তুমি কলেজ শেষ কইরা আমারে ফোন দিও, আমি মোটরসাইকেল নিয়ে সাতমাথার ওখানে দাঁড় হয়ে থাকবো। জঙ্কু সাতমাথা। ঠিক আছে, বেশি দেরি করা যাবে না। না সেটা, কিন্তু তোমার আব্বার যে বন্ধুগুলো আছে ওইগুলোকে তুমি একটু ফলো আপ করিও, এর আগে তো ধরা খাইছিল।
আব্বার বন্ধুদের আমি ফলো আপ করব, তুমি কি করবা? আমি তো ভয়েস হ্যাঁ, তারপর আর এবার ওখানে ক্যান্সেল করলি কারণ এক বাপের বন্ধু ওই তাজহাটের কেয়ারটেকার, ওটা ক্যান্সেল করে তোরা এবার উদ্যানে গেলি। উদ্যান তো আরো সিকিউরিট বেটা, ওই যে ছোট ছোট কুপড়ি টাইপের ঘর আছে, এবার ওখানে যাবি উদ্যানে। সুরবিদ্যানে? হ্যাঁ, যেখানে মেন উদ্যান। সব চিনে, সব চিনে। আসলে আমি কখনো ওই জায়গায় ডেটিং ওই জন্য ধরা গেছিস তুই। ওখানে ছোট ছোট ঘর আছে। হ্যাঁ আছে। দেখছিস না দেখিসনি? না, ও দেখছি আমি। ওখানে যাসনি কেন? না আসলে আমি ওই দিকটা, ওখানে সুলেমান নামে একজন কেয়ারটেকার থাকে, ওকে 5 টাকা দিলেই, 5 টাকা এখন তো টাকা বাড়বে, 500 টাকা দিলেই ও সিকিউরিটি রাখে গল্প করার জন্য। না ঠিক আছে, কিন্তু ওখানে যাসনি তুই? মানে কেন যাই না, সেটা হচ্ছে যে ওখানে অনেক ধরনের বাজে ছেলেরা আসে। তুই ভালো ছেলে। আচ্ছা, আবার তাজা একটা ছোট্ট প্রশ্ন আছে আসলে আমার নিষ্পাপ মন থেকে। গুরু এত জানে কেন? চোর। ওকে, আচ্ছা তুই পায়রা চত্বরে যা। পায়রা চত্বরের ওই হোটেলের ব্যালকনিতে দাঁড়ায় তুই এক্সারসাইজ করতেছিস মনিটর ঠিক রাখার জন্য। তোর ভালোবাসা মানুষটা রাস্তার ওই পাশে দাঁড়ানো। এবার কথা বল। তো এখন কথা, তোর ভালোবাসা মানুষ ঠিক অপোজিটে মার্কেটে দাঁড়ানো না, তুই পায়রা চত্বরে যে লাগানো যে রেজিডেন্সিয়াল হোটেল, ওখানে তুই ব্যায়াম করতেছিস ওই ব্যালকনিতে দাঁড়িয়ে। চিনতে পারছিস তো হোটেলটা? জি, পায়রা হোটেলের কথা বলছি। হ্যাঁ, নাম বলিস না, ওরা তো টাকা দেয় না, আমাদের স্পন্সর দেওয়া যাবে না। ঠিক ওই গোলচক্করের অপোজিটে দাঁড়ানো আছে ওই মার্কেটে, যে ও একটা দারুণ এক্সক্লুসিভ কার্ডিগান পছন্দ করছে ঠান্ডাতে। তুই এবার কথা বল, তুই কিন্তু কিনে ছাড়বি। আচ্ছা ওকে, তো জান কথা বলতেছে, কথা জান তুমি কি নিবা জ্যাকেটটা? তোমার কি পছন্দ হয়েছে? লাল জ্যাকেটটা, কার্ডিগানটা? জি। তুমি কি কিনে দিবা? না থাক, লাগবে না। না না, তোমার যদি পছন্দ হয়। তুই কিন্তু ব্যালকনি থেকে দেখতে পাচ্ছিস ওই যে পায়রা হোটেলে যে ইটা, ওই সামনে যে জায়গাটা, ওখানে এক্সারসাইজ করতেছিলি তুই। এই এই তোর প্যাট বডিটা কমা কমা করছিস, এর মধ্যে দেখতেছিস যে তোর ভালোবাসা মানুষ অপোজিটে দাঁড়ানো ওই যে মার্কেটটাতে ও পছন্দ করে ফেলেছে। এবার তুই কনভিন্স কর। হ্যাঁ, তুমি নিবা ওটা? না, ওটা অনেক দামি, নিব না। সমস্যা নাই, আমার পকেটে তো অনেক টাকা আছে। না না, জান না, এটা অনেক দামি, আমি নিব না, অন্য কিছু নিব না। কে রে এত রাতে কথা কয়? আস্তে কথা কয়। তোর বাবা উঠে গেছে, আস্তে কথা বল। না জান, ওটা নিব না। না, তুমি যেটা ভাবতেছো সেটা কিন্তু। রাজু, কার সাথে কথা বলিস এত রাতে? কই, কারোর সঙ্গে না তো। কি উঠছে? আঙ্কেল উঠে গেছে? জি, আমার আব্বুটির পাইছি। কি করবা? ঘুমায় যাবা? ঘুমের মধ্যে কাঁচতে। তুমি কি করবা? ঘুমায় যাওয়া এখন? না, ঘুমাবো না, আব্বা ঘুমাবে একটু পরে। তুমি কি করবা? জেগে থাকবা? তোমার সঙ্গে কথা বলবো। কতক্ষণ? সারা রাত? সারা রাত কথা বলবো জান। কিসের সারা? আমার হাঁপান নিবে, আমার কি করতেছো রাজু? না, কোনো সমস্যা না আব্বা, একটু উঠছিলাম। তুমি আঙ্কেলের কাছে চলে যাও, সারা রাত জেগে থেকো না। জানে না জান, তুমি পাশে থাকলে অনেক ভালো লাগে। চলো বিয়ে করে ফেলি। তা তো অবশ্যই করবো। কবে? একটু সময় দাও আমারে। পরে দেখবে আমার বাসা থেকে অন্য কারোর কাছে বিয়ে কিনে দিবে। ছাড়। না, সম্ভব না, আমি থাকতে তুই কিন্তু ব্যায়াম করছিস, ওখানে কার্ডিগান কিনবে জান, already আমি market-এ। কিন্তু এই কার্ডিগানটা কিনবো না, সমস্যা নেই। না, আমি ওটা তোমারে কিনে দিব। না না থাক, লাগবে না, অনেক দাম ওটা। যতই দাম হোক, তুমি আমার জান, জানের উপরে আর কি থাকতে পারে বলো। থ্যাংক ইউ জান, আই লাভ ইউ। I love you. তারপরে মেয়েরা যত না করুক ওখানেই ঘটনা, রাইট? ওটাই চাই, ওটাই চাই, ওটাই লাগবে। তারপরে যারা বুঝে না তারা বেকুব ভাবে, যেহেতু চাচ্ছে না তাহলে না বলে দিই। এবং আমি আজকে একটা কষ্টের কথা বলি আপনাকে, গুরু। বল। আমি জানি না আসলে বাংলাদেশে এরকম মানুষ কেন 85% টাইম যখন আপনি বলবেন যে এটা নাও, এটা নাও, নাও, এত নাও করার কিছু নাই, জাস্ট গো এন্ড দিয়ে দেন, গিফট করেন প্লিজ। যদি দেওয়ার ইচ্ছা থাকে, করার ইচ্ছা থাকে, ভালো Just do it. জাস্ট ডু ইট। ঠিক আছে, এত দাও নাও কিছু নাই, যত নাই বলুক, ইউ হ্যাভ টু গিভ ইট টু হার। But I really enjoyed thoroughly Thank the way you delivered, especially Raju and you. থ্যাংক ইউ সো মাচ। It's kind of, it's like the precious gift to me, যে এরকম একটা দুজনের যুগলবন্দি আমি দেখতে পাইলাম। আমার বার্থডে গিফট হতে পারে, দারুণ। আমি মাঝে মাঝে সিকোয়েন্স তৈরি করে তোদেরকে কথা বলতে আমি রিকোয়েস্ট করব, প্লিজ কন্টিনিউ কর। অবশ্যই। সাউন্ডস গুড। তারপর এই ধরনের কথাবার্তা চলছে, কাট টু এই যে প্রেম প্রীতি চললো, প্রেম তো হয়ে গেছে, ফাইনালি বিয়ে শাদী কি করলি মেয়েটিকে? এখন একদম কাট টু, একদম স্ট্রেট চলে যা, আর মাঝে মাঝে কনভারসেশন শুনবো তো জানের সাথে।
ঠিক আছে। এ কি এরকমই ছিল যেমন ভাবে বলতেছো? জি ওরকমই ছিল। মেয়েরা এরকমই হয়। মজার ব্যাপার কি রাজু জানিস, বাংলাদেশে না ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যা সব মেয়েরা এরকমই হয়। আর ওয়ার্ল্ডের এবং- সব জায়গায় ছেলেরাও কি এরকম দেই 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 কিন্তু দেয় না। এরকমই এরকমই। এরকমই। এবং আমি খুবই ইমপ্রেসড যে অঙ্গন যেভাবে ডেলিভার করতেছিল, অঙ্গন কিন্তু বলতে পারতো দিয়ে দাও, বলছেন আমি নিব না, কারণ এটি হচ্ছে মেয়েদের ফিতরত, জি। যাতে করে ওর ভালোবাসা মানুষটা প্রেসাইজ করে এবং জোর করে দিয়ে দেয়। একদম। দ্যাটস রিয়েলি গুড। ওকে, তারপর একদম কাট টু বিয়ে কি হলো তোদের? না তারপরে একটা যেটা হলো সেটা হচ্ছে যে মেয়েটা এক পর্যায়ে 2020 সালের দিকে, না এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমার ছোট চাচা, আমার বাবারা হচ্ছে 8 ভাই। আমরা কিছু টেক্সট নেই রাজু, জি পিপল অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছে তাদের কনভারসেশন। Thank you. থ্যাঙ্কস টু ইউ এন্ড থ্যাঙ্কস টু রাজু। থ্যাঙ্কস টু ইউ সিচুয়েশন ক্রিয়েট করা। মানুষ একদম দারুণ ভাবে ঢুকে গেছিল। কিছু কমেন্টস নি এন্ড অফ কোর্স অনেক বেশি শেয়ার্ড আশা করতেছি, যাতে করে ভালোবাসার বাংলাদেশ ফিওনা প্রেজেন্টস এই প্রোগ্রামের কথা বহু মানুষের কাছে পৌঁছে যায়। এটা ইট কুড বি দ্য বার্থডে গিফট ফর মি। সো প্লিজ বেশি বেশি করে শেয়ার করো। যারা এখন এই মুহূর্তে আছো প্রায় 1000 খানেকের মতো, সবাই শেয়ার করে পৌঁছে দাও আমাদের ভালোবাসার বার্তা। যারা আমাকে গিফট করতে চাও, ভালোবাসতে চাও, আমি তো জানো যে লিটারালি কোনো গিফট সরাসরি হাজির নিতে চাই না, পছন্দও করি না, বাট তোমাদের প্রত্যেকটা শেয়ার, কমেন্ট এবং লাইক, সেটা আমার জন্য ইট সিমস টু লাইক গিফট টু মি। ওকে, সো সবাই শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। এন্ড কিছু কমেন্ট নিতে চাচ্ছি। আপেল খান আছে, আপেল খান অনেকদিন কমেন্ট করে না, আজকে করলাম। গুরু আপনি কিন্তু আগে প্রায়ই করতো, এখন হ্যাঁ, কেন উনি করে না? এটাই বলেছে যে গুরু খুব ভালো লাগছে, বাট আজকে দ্বিতীয়বার হেরে গেলাম আমি। কোথায় হারলেন একটু জানান, গুরুর জন্মদিনের দিন কোথায় আপনি হেরে গেলেন? ঠিক আছে, অনেকে হাসছে, অনেকদিন পরে তো হাসলাম। থ্যাংক ইউ সো মাচ। না, ইটস রিয়েলি সাউন্ডস গুড। খুব ভালো যাচ্ছিল রাজু এবং অঙ্গনের কথোপকথন। থ্যাঙ্কস টু ইউ। এবং প্রিন্স বলেছে গুরু প্রোগ্রাম জমে উঠেছে বাঁশবাগান। একদমই তাই, বাঁশবাগানে জমে উঠেছে। বাঁশবাগানের প্রোগ্রাম অ্যাকচুয়ালি পায়রা চত্বরে জমে উঠেছে, অনলি কজ অফ অঙ্গন এন্ড রাজু। তারপর একদম ভাবছি জীবনের 7 বছরের গল্পটাকে শেয়ার করে দিব নাকি? অবশ্যই। দিয়ে দে। আপনার নামটা আমি পড়তে পারছি না, অ্যারাবিক নাম আপনার। 01841904904 তোর স্টোরিটা শর্ট ভার্সন করে পাঠিয়ে দে, আমরা সিলেক্ট করে গল্পতে নিয়ে একটা আসবো। কমেন্ট আমি একটু আগে পেয়েছিলাম, গুরুটা হারিয়ে ফেলেছি, বাট নামটা কার ভুলে গেছি। বাট কমেন্টটা এরকম ছিল যে গুরু এই কর্কশ দুনিয়াতে, এই কর্কশ শহরের মধ্যে, পড়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ। আপনি কিভাবে ব্যালেন্স করেন বা কিভাবে এই সততা নিয়ে থাকেন, এটা একটু আপনি যদি আমাদের ভিউয়ার্স আমি লিটারালি সৎ না, আমি পিছলায় যাই প্রতি মুহূর্তে। তোর নামটা আমি জানি না, নামটা মানে মনে নাই আমি আমার। নামটা হারিয়ে ফেলেছি। সো তোর যেই নাম হোক না কেন, আমি আমার নাম দিয়ে যদি বলি, আমিও হারাতে থাকি। যখন ষোড়শী রূপসী ষোলকলায় যৌবনোচ্ছরা কোনো মেয়েকে দেখি, ওর সাথে আমি ভাসতে থাকি, ওর সাথে হারাতে থাকি। যা যা দেখে তোরা পাগল হোস, আমিও পাগল হই। একটা পর্যায়ে গিয়ে আমি থেমে যাই এই চিন্তা করে যে আই হ্যাভ টু রিটার্ন ব্যাক, যাতে করে আয়নার সামনে দাঁড়ালে আমাকে ছোট না মনে হয়। আয়মানের চোখের সাথে চোখ রাখলে আমার নিজেকে দেখে যেন ঘেন্না না হয়। যে মেয়েটি নিরঙ্কুশ ভাবে আমাকে ভালোবেসে চলেছে আর ভরসা করেছে, সেই মেয়েটির সামনে যে আমি চোখ মেলাতে পারি। এখন 50-এর পরবর্তী জীবন আমি পা রাখতে যাচ্ছি খুব শীঘ্রই। জীবন, শরীর, মন যে কোনো সময় আমার সাথে বিট্রে করতে পারে, তখন যেন আমার নিজেকে নিয়ে রিগ্রেট না হয়, সেই চিন্তা করে আমি জানি যে সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো ওই ষোড়শী রূপসী ষোলকলায় যৌবনোচ্ছটা কোনো মেয়ে আমাকে দারুণভাবে আমাকে সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো আহ্বান করতেছে, তখন আটকায় ফেলি যে আমাকে ফিরে আসতে হবে, আমাকে ঘরে ফিরতে হবে। গভীর লগ্ন, সন্ধ্যা প্রায় হয়ে আসলো, বাড়ি ফেরা লাগবে, সেই চিন্তা করে ফিরে আসি। দিস ইজ দ্য বেসিক্যালি মানে কি বলবো, দ্য এক্স্যাক্টলি দ্য সিচুয়েশন, যে কারণে আমাকে ফিরে আসতে সাহায্য করে। বাট তোদের মতো করে ভাই আমিও হারাতে থাকি, আমিও ভাসতে থাকি, কারণ আমি অতিমানব বা কোনো অ্যাঞ্জেল হতে পৃথিবীতে আসেনি। অনেক সাধারণের চাইতে জঘন্য রকমের সাধারণ একজন মানুষ, যে প্রত্যেকটা সাধারণ জিনিসে আমাকে প্রভাবিত করে। কিন্তু আয়নার সামনে দাঁড়ানোর বড় ভয় আমার একমাত্র সন্তান আয়মানের চোখের সামনে চোখ রেখে কথা বলার বড় ভয় আমার। যে মেয়েটির পোর্টফোলিও যতই মিনিমাম হোক, সে আমার আল্লাহ রাব্বুল আলামিন সে আমার জন্য নির্ধারণ করেছে, তার সাথে সামনে দাঁড়িয়ে কথা বলার বড় ভয় আমার। এবং জীবন যখন একেবারে পড়ন্ত বিকালের দিকে, তখন কোনোভাবেই আমার যেন নিজেকে দেখে রিগ্রেট না হয়, সেইটার জন্য বড় ভয় আমার, যে কারণে হয়তো আমাকে ফিরে আসতে হয়। একদম। হাফিজ আছে জয়েন করে আমাদের সঙ্গে, বাবুল আছে, নবনীতা আছে,
আজকের লাইভ অনুষ্ঠান শুধুমাত্র গুরুর জন্য, জাকির হুসাইন বলেছে। গুরু আপনাকে অনেক ধন্যবাদ। মাহবুবুর রহমান বলেছে, দেন সৌরভ আছে আমাদের সঙ্গে। দেলওয়ার হুসাইন বলছে শুভ জন্মদিন গুরু। একদম থ্যাংক ইউ দেলওয়ার, এন্ড অফ কোর্স আই রিয়েলি থ্যাঙ্কস টু ফিওনা স্পেশালি। আজকের এই জ্যাকেট যেটা আমি বলছিলাম যে তোমরা চাইলে উইন্ড ব্রেকারের মতো করেও ব্যবহার করতে পারো যারা বাইক লাভার, এবং সেই সাথে অল্প শীতের জন্য, এবং অল্প শীত না, আমার কাছে মনে হচ্ছে একটু আমি টেম্পারেচার অনেক বেশি কমিয়ে দিয়েছি আমাদের ঘরের, যে কারণে একটু বেশি ঠান্ডা হলেও সেটাও এই জ্যাকেটটা তোমরা পড়তে পারো। আর সবচেয়ে বড় যেটা ব্যাপার, যে ফিটিং ওয়াইজ, এই গ্রিপ ওয়াইজ এবং এটার যে লুক অ্যান্ড ফিল, সেটা আমার কাছে মনে হচ্ছে যেটা একটা দারুণ একটা কম্বিনেশন হতে পারে তোমাদের এক্সটার্নাল অ্যাটায়ারের জন্য, এবং 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 তোমাদের ফ্যাশন সেন্স যাদের আছে, যারা স্টাইলিস্ট, তাদের জন্য দারুণ একটা সংযোজন হতে পারে। আই লাভ দ্য কালার, স্পেশালি লাভ মেরুন, বিভিন্ন রকমের কালার দিয়ে আমরা পোর্ট্রে করার চেষ্টা করি। এই কালারটা, এক্স্যাক্টলি এই কালারটা আমরা অনেক বেশি পছন্দ করি। সো থ্যাঙ্কস টু ফিওনা যে আমার বার্থডেতে এরকম একটা গিফট আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কিন্তু জুয়েল ভাই যে আমার কাছে 1100 টাকা নিল, বললো 99 টাকা ডিসকাউন্ট। এটা আমি ম্যানেজ করে নিচ্ছি, তোকে টেনশন করতে হবে না। ওকে, ঠিক আছে। সো ইয়েস, আপনি চাইলে কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক লাইভে, এবং ফেসবুক লাইভে কিভাবে কমেন্ট করবেন এটা বলে দিচ্ছি। ভেরি সিম্পল, ফেসবুকের সার্চ অপশন চলে যাবেন, গিয়ে সেখানে টাইপ করবেন ঢাকা এফএম 90.4 এ গেলে আপনি দেখবেন ঢাকা এফএম এর অফিশিয়াল ফেসবুক ফেসবুক পেজে গিয়ে সবার প্রথমে যে লাইভ আছে ওখানে গিয়ে কমেন্ট করতে পারেন গুরুকে বা আমাদের যে গেস্ট আছে তাকে, বা এনিথিং এন্ড এভরিথিং। মিস্টার মাসুদ রানা বলছে লাভ ইউ গুরু। রশন আছে জয়েন করে রাজশাহী থেকে আছি। সুমনা আছে, আমার জীবনের একটা গল্প আছে চোখে পানি আসার মতো, অবশ্যই আপনি আমাদেরকে জানান, বিকজ ভালোবাসার বাংলাদেশ কিন্তু এই ধরনের গল্পই চায়। আপনার সেলফোনের টেক্সট অপশন চলে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার ফোন নাম্বার, লিখে পাঠিয়ে দেবেন 16260। অথবা আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। এখানে গিয়ে ভয়েস রেকর্ড করে অথবা ছোট্ট করে সামারাইজ করে লিখে আপনার ভালোবাসার গল্পটি আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমাদের ভালোবাসা বাংলাদেশের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। দুরন্ত তনু, তুই লিখেছিস যে আমার মনটা এত বেশি খারাপ, প্লিজ ভালো করে দাও। তোর জন্য আমার জান হাজির। জান, কি করলে মন ভালো হবে আমাকে বল, আমি সেটাই করার চেষ্টা করতেছি। আমি জানি না যে ওদের দুজনের কনভারসেশন খুব বেশি পছন্দ করছিস কিনা রাজু এবং তার জানের, জান অ্যাজ প্লেইং দ্য রোল অঙ্গন, দরকার হলে সেটা আরেকবার করছি। বা অন্য কি করতে হবে বল, আমি কি অন্য কি করতে হবে বল, এনিথিং ফর ইউ দুরন্ত। যেটা তুই টেক্সট করে জানিয়েছিস যে মন ভালো নাই, তোমার আমার মন ভালো করে দাও, এনিথিং ফর ইউ। তুই যা বলবি নেক্সট টেক্সট আমি খেয়াল রাখতেছিস, তাই করে আমি তোর মন ভালো করার চেষ্টা করব। রাজু, আমরা বলছিলাম যে দারুণ একটা ভালোবাসার মুহূর্ত চলতেছে। আমরা তাজহাটের কথা বলছিলাম, তাজহাটে বেড়ানোর কথা বলছিলাম, বিভিন্ন সিচুয়েশনে গল্প হচ্ছিল, রংপুরের বিভিন্ন এলাকাগুলো নিয়েও বিভিন্ন জায়গায় ঘুরছো, আড্ডা দিয়েছি, সেসব কথাবার্তা আসতেছিল, রাইট? আচ্ছা, ওই যে রাস্তার পাশে যে ফাস্ট ফুডের দোকানগুলো আছে ওখানে তো খাইছো? না, ওখানে খাইনি। ওখানে যাসনি? উদ্যানের ওই যেটা সোলেমানকে টাকা দিলে ওই যে ঘরগুলোতে থাকা যায় সেটাও যাসনি? গুরু, শুধু তাজহাটে থেকেছো? না, তাজহাটে গেছি, কারণটা হচ্ছে আর ওই যে কিকরির চর না কিসের চর, কুকরির চর না কিসের চর, ওই যে চিকলি চর, ওখানেও যাসনি? না, ওখানেও যাই। ক্যান্টের মধ্যে ঢুকিসনি? ঘাগরেও যাইনি। ঘাগরে যাসনি? না, কিছুই করিসনি। তেরা জিনা বেকার হে। তুই কিকরির চরে যাসনি, তুই সলমানকে টাকা দিয়ে ঘরের মধ্যে ঢুকিসনি, তেরা জিনা বেকার হে। আর ওই যে দূরে, অনেক দূরে গ্রামের মতো পথ, ক্যান্টনমেন্টের শেষের দিকে পথ, ওই রাস্তাতে ঢুকিসনি অন্ধকারের মধ্যে, না, তেরা জিনা বেকার হে। তুই শুধু গেছিস তাজহাটে, যেখানে হাজার মানুষ যায়। তাজহাটে গুরু গেছি, সেটা হচ্ছে কারণ হচ্ছে যে কিভাবে জানি, বাটি চালান আপনি গুরু। আমি নিজে গেছি কারোর সাথে। ওকে, তারপর গুরু, তাজহাটে যাওয়ার আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে অন্য জায়গায় ইফতিজিং করে, তাজহাটে সেটা হয় না, প্রশাসনের লোক অল টাইম থাকে, সেজন্য পারে না। আর ওখানে আমরা ফ্রেন্ডলি কথা বলতে পারি। ওকে, ডান। তো এইসব কথা আমরা তো শুনলাম যে দারুণ ভালোবাসা চলছে। তারপরে একদম কাটতো, একদম বিয়ে শাদিতে গেলি নাকি? না, এখন হচ্ছে যে আমার একটা ছোট চাচা আছে, আমার বাবার হচ্ছে 8 ভাই, তার মধ্যে যে সবার ছোট, ওনার বয়স বর্তমান চলতেছে 45 বছর, উনি এখনো বিয়ে করেনি। তো একসঙ্গে থাকি। তো ও যখন ফোন দিত, চাচা তো রাত 2টা 1টা বাজলে বাসায় আসতো, আইসা খাওয়া দাওয়া করে ঘুমাইতো আমার পাশে, কথা বলা অসুবিধা হইতো। এই শীতের সময় আমি ওইটা একই লেপের মধ্যে, হ্যাঁ, একই লেপের মধ্যে তো কথা শোনা যায়। তো কলট বারবার ঘোরাঘুরি করি, চাচা আমারে বারবার জিগায়, এই কলট কত ঘুরলে কি ঘুম? আমি তো
বলি যে আমার ভালো লাগতেছে না, একটু হাঁটি নিয়ে আসি, মানে কথা বলবো। তা বলতেছে এই শীতের দিন কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সেই শীত রংপুরে, হ্যাঁ ওই শীতের মধ্যে ওই তোর শীতের হাঁটতে মন চাইছে। চাচ্ছে। ওকে, তো চাচা কিছুটা আন্দাজ মানে যার প্রতি বাইরে গেলে হাঁটতে। ওনার পরে যখন আমরা ওই ডেটিং এ যাইতাম, ওই সময়টা বল কিরকম তীব্র শীত? তখন তো অনেক এই কাছাকাছি দেখা যায় না যে এত এক শীত হাত দূরে পড়ে। তো ওখানে দেখা যায় না, আর যে পরিমাণ শীত ওখানে হয়। জি। ওকে, তারপর তুই গেলি যে বাইরে একটু হেঁটে আসি, হ্যাঁ? একটু হেঁটে ঘুম আসি, আসছে না? ঘুম আসছে কি না। গায়ে আছে তোর? লেপ নিয়ে বাইরে এসেছিস না, না? আমি সুইডেন নিয়ে বাইরে হয়েছি। তা তোর তো চরম ঠান্ডা। ঠান্ডা তো ঠান্ডায় তো আমি কাঁপতেছি। হ্যাঁ, দিয়ে কথা কয় এবার, কিন্তু- আবার তো জানার সাথে এটা সবাই খুব পছন্দ করতেছে। হ্যাঁ, ঠান্ডায় বাইরে গেছিস? জি, তারপর তারপরে একটু আস্তে করে বলি যে- আসতে না, লোকে শুনে নেবে না। হ্যাঁ সেটাই জান, ভালো। এই বেটা ঠান্ডা লাগছে তো তোরে, হ্যাঁ সেটাই। কাঁপা আমি কাঁপ। হ্যালো, হ্যালো। হ্যাঁ আমি তো ঘর থেকে ও তো বাইরে- লেপের মধ্যে, তুই বাইরে তো হয়ে- কাঁপতেছিস। জি, আমি তো ঘর থেকে বাইরে হয়ে আইছি। চাচাকে কি বলে বের হয়েছো? চাচারে বললাম তুই যে একটা মাল রে, হাত দে। ইনশাআল্লাহ। তো চাচা মনে আছে যে লেপের মধ্যে চাচা ছিল। ওকে, তোর না ঠান্ডা লাগতেছে বেটা? জি ঠান্ডা লাগতেছে। ও তো লেপের মধ্যে। হ্যাঁ, চাচারে কি বলে বাইরে এসেছে? তারপর জান তুমি কি একটু বাইরে হইতে পারবা? বাসা থেকে? ওরে শালা হ্যাঁ। কত রাতে বাইর করতেছি ঘর থেকে? 2টা বাজে। এখন? হ্যাঁ এখন বেরোতে পারবো না, আম্মু দিবে না, আব্বা জেগে যাবে। দেখো না পিছনে দরজা দিয়ে যায় কিনা। এখন বের হয়ে কোথায় যাব? তোমার বাসার পিছনে যে বাচ্চার আছে ওখানে। আদৌ বলছো এই কথা? কত দূরে বাসা তোর বাড়ি থেকে ওই মেয়ের? 30 সেকেন্ডের রাস্তা, 2টা বাড়ির পরে। 30 সেকেন্ড? জি। বাজার রাখতে বাস বাগানে যায়, এই বাস বাগানের পাগলরা তোরা হাজির হয়ে যা। ইটস এ বার্থডে গিফট টু ইউ। যারা বাস বাগানের জন্য ব্যস্ত থাকিস, বহুদিন পর এই সুখা জমিন पर बारिश का एक बूंद पानी पड़ा। এই রাজু পাগলা ফাইনালি তার ভালোবাসার মানুষকে বাস বাগানে ডেকে পাঠিয়েছে রাত বাজে 2টা। অসম্ভব ঠান্ডা, রংপুরের ঠান্ডা মানে এটাতে যত রকমের ইন্দ্রিয় আছে সব জমে যাওয়ার কথা। তাও তুই সাহস করে বাস বাগানে ডেকে পাঠিয়েছিস তোর ভালোবাসার মানুষকে। ওকে জান, হ্যালো। হ্যাঁ, তুমি আসতে পারবা? এত রাতে? সত্য কথা বল, যেটা তুই করেছিস আননেসেসারি আমার অঙ্গনকে কষ্ট করাস ঠিক না। আছে, তুমি আসতে পারবো না? না, কেন? আব্বা দিবে না, আব্বা জেগে যাবে। এক্স্যাক্টলি এরকমই বলতো মেয়েটা। জি, হ্যাঁ, জি কেউ দেখে ফেলবে। না করতো বা এরকম বলতো। জি, দেখছোস দেখছোস আমার পাশে কি বসা এটা? পরে রাজি হইতো। বাটি চালান কি আমি না তুই রে? আপনি আপনি संगत का असर है। संगत। Let me dear. Okay, okay, okay. I really thoroughly enjoyed the moment. তারপর তো আসা কোনোভাবে সম্ভব না। আব্বা জেগে 30 যাবে। সেকেন্ড মানে তোর 2 বাড়ি পরে মেয়ের বাসা, রাইট? জি, কেউ দেখে ফেলবে। আরে রাতের বেলা দেখবে না, তুমি আস্তে করে দরজা খুইলা পেছনের গেটটা খুইলা রাখো, আমি ওখানে যাচ্ছি। আমার গেটের সামনে? হ্যাঁ, জি। পরে? পরে আমাদের যে বাস বাগানটা আছে ওখানে বাস বাগানে যাই, বাস বাগানের পাগলরা তোরা রেডি হয়ে যা, এরা বাস বাগানে গেছে। ওকে, তারপর আজকে না, আজকে না, আব্বা জেগে না, যাবে। আজকেই দেখা করা লাগবে প্লিজ। ও মেয়ে কি এভাবে বলতো রে? জি, কি বলতো একটু শুনি আমি। অঙ্গন, আই এম রিয়েলি সারপ্রাইজ। কি বলতো মেয়েটা? তুই ওকে অঙ্গনকে বাদ দিয়ে বল। অঙ্গনকে কি তুই প্রোগ্রামে আসার আগে দেখেছিলি? না। কথা বলেছিস অঙ্গনের সাথে? আচ্ছা, মেয়েটা কি বলতো? মেয়েটা বলতো যে ওর বাবা শিক্ষক ছিল, তো অনেক রাত। হোয়াটএভার, এত ডিটেইল দরকার নেই, এরকমই বলতো কথা। হ্যাঁ, এরকমই বলতো যে তুই এখন কি অবাক হচ্ছিস না যে মেয়ে? জি, অবাক হচ্ছি যে আসলে মেয়েরা একই। আমি এখানে মেরা নাকি একই? একই না রে, ওর টেলিপ্যাথিক্যাল পাওয়ার বেটা। থ্যাঙ্কস জানা। থ্যাঙ্কস। তাহলে আমার অঙ্গনের দিকে দুর্বল হয়ে যাস না। না না, ওকে, ডান। আচ্ছা, তারপরে বাবা জেগে যাবে, তারপর অঙ্গন। তাহলে আজকে না, কবে সেটা? অন্যদিন। আব্বা যেদিন বাড়ি থাকবে না ওদিন। তোমার বাবা তো প্রতিদিনই বাসায় থাকে। আব্বা এর মধ্যে বাড়ির কাজে অন্য জায়গায় যাবে, কাজ আছে। কোথায় যাবে? ঢাকায়? ঢাকায় যাবে। আমার খুব ঠান্ডা লাগতেছে, বুঝছো? তুমি বাড়ির কাপা ভিতরে যাও। থট কাপা। শরীর তো কাঁপতেছে আমার। I love it. আমার বার্থডে গিফটের দরকার নাই। I really thoroughly enjoying the moment. 12টা পার হয়ে গেছে, আমার জন্মদিন শেষ, বাট আমি রিয়েলি এনজয়িং ইট। ওকে, কাপা
ঠোঁট কাপা। তুমি বাসার মধ্যে যাও, তুমি ঠান্ডা জি, লাগছে। আমার ঠান্ডা লাগতেছে বুঝছো। জান তুমি বাসায় যাও, যে চাচার পাশে ঘুমাও। আরে চাচা কবে মন- যাবে? মন তো চাচ্ছে না। চাচা তো আমার লগেই থাকে সব সময়, রাতের বেলা প্রতি রাতেই তো একসঙ্গে থাকি। দাঁত তো লেগে যাওয়ার কথা না, জি, রংপুরে মানে ঠান্ডা। অনেক ঠান্ডা। তুমি হ্যাঁ। রুমে যাও, জান তুমি রুমে যাও, কালকে সকালে কথা বলবো। কলেজের পর দেখা করবা কালকে? কালকে? হ্যাঁ অবশ্যই করবো। চলে আসবা তুমি? হ্যাঁ যাবো। তো কলেজের কথা মনে আছে আমার। So good. তারপর কালকে চলে এসো, আজকে ঘুমাও। কালকে তোমার কলেজ শেষ হবে কয়টায়? 12টায়। তাহলে আমি 11:30 দিক 7 মাথায় থাকবো, তুমি আসিও। তুমি 12টার সময় 7 মাথার ওদিক থেকে আমি জি। চলে আসবো। তুমি যদি ফোন নিয়ে যাও তাহলে একটা মিস কল দিও, না হলে তোমার বান্ধবীর ফোন দিয়ে আমার একটা কাপা, মিস কল দিও। দাঁত ঠান্ডা তো অনেক। মানে আমার খুব শীত লাগতেছে জান বুঝছো। তুমি রুমে যাও, জান। হ্যাঁ, ঠিক আছে ঠিক জি, আছে ঘুমাও। ঠিক আছে জান, তুমিও একটু ঘুমাও, আমি যাচ্ছি বাসায়। ওকে। ঠিক আছে। ওকে। গুড নাইট তো বলতে পারলাম না, কেটে Sorry. দিছে ফোন। তুই অবাক হচ্ছিস না? অবাক, পুরো অবাক হচ্ছি কি আমি। অবাক, কি কারণে অবাক হচ্ছিস? অবাক কি কারণে হচ্ছি যে মেয়েটার সঙ্গে কথাবার্তা মাইকে বল বেটা। হ্যাঁ, কথাবার্তা সব মানে মিলে যাচ্ছে কার সাথে? ওই আমার ভালোবাসার মানুষটির সঙ্গে। অঙ্গনের কথাবার্তা? জি। অঙ্গনকে কি এর আগে কখনো দেখেছিস? না, দেখিনি। কখনো কথা বলেছিস? না। একে কি বলবি তাইলে? জানাই বলবো। মানে কি বলবি জানি। বলুক, বাট তুই কি অবাক হচ্ছিস না? হাউ ইট পসিবল? জি, আমি অবাক হচ্ছি। ইউ রিয়েলি মেন ইট যে ওই মেয়েটির সাথে আসলে 100% মিলে যাচ্ছে? এভাবে কথা হতো? জি, এভাবেই হতো। লাভগুরু ভালোবাসার যে প্রেমে মানুষ পড়ে শুধু কি আমার কারণে, পুরো টিমটার কারণে। জি, তুই চিন্তা করতে পারিস যে কোন লেভেলের হাইলি ডিগনিফাইড এবং ক্যালিবার সম্পন্ন মানুষজন এই টিমের সাথে কাজ করে। মানুষ হয়তো লাভগুরুর ব্যানারের কারণে মানুষ আমাকে হয়তো ভালোবাসে বা আমাকে অ্যাপ্রিসিয়েট করে। তুই নিজের কাছ থেকে দেখলি, জি, তুই অনুভব করলি জি, যে কোন লেভেলের পার্সোনালিটি আমাকে হোস্টিং করে। জি, অবাক হসনি? জি গুরু, অবাক হয়েছি। তুই তো পরিষ্কার ভাবে বললি যে আমার হচ্ছে যে আমি আমার ভালোবাসার মানুষের সাথে কথা বলছি। জি, অস্বাভাবিক না ব্যাপারটা? অস্বাভাবিক। অঙ্গন, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ, এটা অনেক বড় একটা না, পাওয়া এসব আজকের দিনে। তুই কি না, চিন্তা করতে thank পারিস? you। ও কিন্তু খুব ভেতরে, এগুলো কিন্তু এসব আরোপিত ছিল না, পাকনা না। এবং উনি কি সুন্দর করে বললো যে আমি জানি বলবো না। 100 বার তাই বলবে, যেহেতু ওই একই অবশ্যই, ফিল পাইছে। অবশ্যই। এবং এটা কত অস্বাভাবিক যে একটা মানুষকে তুই রিলেট করে ডেলিভার করতেছিস এবং সে এক্স্যাক্টলি ওই ফিল পাচ্ছে, এক্স্যাক্টলি ওই ফিলই জি, পাচ্ছে। জি, চিন্তা করা যায় অঙ্গন? আমি কাঁদে দিব, ইমোশনাল হয়ে না, যাচ্ছি। কাঁদ হারান। Don't. বাট আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। ও কিন্তু রিলিজিয়াসলি বলতেছে, আমার হচ্ছে যে আমি মেয়েটার সাথেই কথা বলতেছি। এটা সাধারণ কোনো ব্যাপার না অঙ্গন। তুই বাড়ায় বলতেছিস না তো? না। একদম মনে হচ্ছে যে মেয়েটার সাথে কথা বলছিস। জি। এই মেয়েটাকে দেখেছিলি এর আগে, প্রোগ্রাম আসার আগে কথা বলেছিস কখনো? না। ইটস রিয়েলি টাফ, ইটস রিয়েলি নিয়ার টু ইম্পসিবল না? আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। Thank you. অনেক সময় প্রোগ্রামের সাথে পেট্রোনাইজ করার জন্য আমার কো-অ্যাঙ্কারের ক্ষেত্রে 2-1 লাইন বাড়াইয়ে বলি। আজকে আমি সত্যি অবাক হয়েছি অঙ্কন, এবং আমার কাছে মনে হচ্ছে ইটস এ প্রেসিয়াস গিফট টু মি। তোদের দুজনে কনভারসেশন আজ আমার কাছে মনে হচ্ছে প্রোগ্রাম বাদ দিয়ে বাকি সময়টা তোদের সাথে কনভারসেশনই হোক। এবং যেভাবে অ্যাকনোলেজ করতেছে, ওর বন্ধু বান্ধব বাইরে আছে, ওদের কাছে আমি অলরেডি শুনেছি ও ঢোকার পরে যে পাগলা হয়ে গেছে বেটা। একদম এইভাবে বলতেছিল বন্ধুরা, পাগলা হয়ে গেছে, কোনোভাবে ওকে সামাল দেওয়া যায় কিনা। এবং যখন প্রোগ্রামে থাকা অবস্থাতে কথা বলতেছে এবং বলছে যে আমার মানুষটাকে যেন দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি যেভাবে কথা বলছি, তাই ওনাকে আমি অন্য কোনো নামে ডাকতে পারবো না জান ছাড়া। জরুরি না যে তোকে অ্যাকনোলেজ করতে হবে, বাট দিস ইজ সো ফ্রিকিং ইম্পর্টেন্ট যে একটা মানুষকে মুহূর্তের মধ্যে তার হারিয়ে যায় ভালো লাগাটাকে ফেরত দিয়ে দিলি টাইম মেশিনে করে। কি পরিমাণ ব্লেস তুই অঙ্গন। আমি সত্যি সারপ্রাইজড। বহু মানুষের সাথে প্রোগ্রাম করেছি, কো-অ্যাঙ্কারিং করেছি। আমার সাথে কো-অ্যাঙ্কারিং করা কিছু মেয়ে এখন বাংলাদেশের লিডিং অ্যাক্ট্রেস অর সামথিং এলস, বাট আমি সত্যি আজকে অনেক বেশি ইমপ্রেসড। Thank you. বাংলাদেশ এমন একটা দেশ যেখানে শুধু মানুষ গ্ল্যামার খুঁজে, শুধুই মানুষ স্লিভলেস অ্যাটায়ার খোঁজে, কিন্তু মানুষ যেদিন শুধুই কোয়ালিটি খুঁজবে সেদিন অঙ্গনটা সবার উপরে থাকবে। আমি খুবই ইমপ্রেসড আজকে, বিশ্বাস কর। আমি জানি না যে কিভাবে বলা উচিত। তুই আমার
মন খুলে দিয়েছিস আজ। জি তোর এরকমই মনে হয়েছে যে তোর ভালোবাসা মানুষটাই কথা বলতেছে তোর সাথে? জি ইস, আমি অনেক ভগবান। তৃপ্তি পাইছি। তৃপ্তি পাইছো? জি কতদূর থেকে আসছিস তুই? রংপুর থেকে রংপুর থেকে। 250-300 কিলোমিটার দূর। 350 কিলোমিটার। 350 কিলোমিটার। লাভগুলোর সাথে দেখা হয়েছে কি না হয়েছে সেটা ইম্পর্টেন্ট না, তোর ভালোবাসা মানুষকে ফিরে পাইছিস এরকম মনে হচ্ছে, রাইট? রাইট, ইস, সিরিয়াসলি বলতেছি। জরুরি না যে তোকে ভেসে যেতে হবে, বাট একটা মানুষের যদি ভালো লাগার কোনো উপলক্ষ দেওয়া যায়, Andrew, I it's so know. important. কেমনে পারলি তুই? The presence of mind, the sense of delivery, I'm really impressed. আমি তোকে ক্যাটাগরিক্যালি বলতেছি, বাংলাদেশে যারা লিডিং আছে এখন, বললাম যে অ্যাক্ট্রেস বা সেই যারা একদম লিডিং, বছরের পর বছর ওদের সাথে কাজ করেছি, কিন্তু আমি ক্যাটাগরিক্যালি আজকে বলতেছি যে প্রতিভার কথা যদি আসে, যখন মানুষ শুধুই কোয়ালিটির কথা চিন্তা করবে, অঙ্গনটা সবার উপরে থাকবে। আমি আজ পাগল হয়ে গেছি, বিশ্বাস কর, সত্যি আমি পাগল হয়ে গেছি। বিয়ের সাথে না করলে অনেক আদর দিয়ে কথা বলতাম, দিন শেষে ঘরে ফিরতে হবে দেখে বলতে হচ্ছে। তুই কি শুনছিস প্রোগ্রাম? বন্ধ করতে না, উনি শুনুনি। আচ্ছা প্রডিউসার আছে, তুই বল যে কি বললি তুই। মাইকে দেখো, দিনের দিকে তাকাস না তো আবার দুর্বল হয়ে যাবে ওর প্রশ্নে। কি বলছস? হ্যালো, হ্যাঁ হ্যালো, তো আবার আবার কথা বলতে মন চাচ্ছে, জানি স্বাভাবিক, বাট আমার অঙ্গন নিয়ে তুই কি বলছিস সেটা কর। জান। হ্যাঁ বলছস, বাট তুই কি বলছিস? বলছিস যে ওই হারিয়ে যাওয়া মেয়েটাকে 100% ফিরে পাইছিস তুই? জি জি 100% ফিরে পেয়েছি। আমার কথার সাথে ইকো করিস না, তোর মধ্যে কি ফিল হচ্ছে বল না সেটা। আমার সঙ্গে ফিল হচ্ছে যে আমার যে ভালোবাসার মানুষটা আমার সঙ্গে যে রকম কথা বলতো সেই রকমই বলছে উনি, মানে হুবাহুব যেটা। কত পার্সেন্ট? 100-তে? 100-তে এটা সঠিক বলবি, তোকে বিশ্বাস করি আমি, তুই পাকনা না। অবশ্যই 95%। 90% ম্যাচ করে যাচ্ছে। জি। তো তোর অনুভূতি কেমন এখন? অনুভূতি তো অনেক। তোর কাছে মনে হচ্ছে 250-300 কিলোমিটার দূর থেকে আসছিস, তোর শান্তি পাইছিস? অবশ্যই। আমার সাথে দেখাটা ইম্পর্টেন্ট না, তার চেয়ে বড় ইম্পর্টেন্ট যে মনে হচ্ছে যে ভালোবাসা মানুষটাকে ফিরে পাইছিস তুই, রাইট? রাইট। দেখছস জুয়েল, তুই কি 2-একটা কথা বলতে আমি খুব সারপ্রাইজ। না কিছু একটা বল না, আই এম রিয়েলি সারপ্রাইজ, কিছু একটা বল। তুই কি পুরো গল্পটা বুঝতে পারছিস কি না? ওকে মাইক্রো এখানে এসে কথা বল। না না, বলে যা তোর রিঅ্যাকশনটা বলে যা, এই অনুভূতি বলে যা। এদিকে আয় জুয়েল, জুয়েল আয়। বাট আই এম সারপ্রাইজ। থ্যাংক ইউ আমার সাথে শো হোস্ট করার জন্য। আসলে এন্ড গুরু, আজকে আপনার বার্থডের দিন আমি একটা জিনিস বলি, যে আমি তখন অনেক ছোট, মানে আমি বলতেছি না কত বছর আগের ঘটনা, অনেক আগের ঘটনা, তখন এরকম অ্যাপের মধ্যে রেডিও ছিল না, তখন আমি আপনার শো শুনতাম। তখন তো আসলে চেহারা দেখা বা আপনি ফেসবুক লাইভ দেখাটা এত ছিলই তো না, ছিলই অপশনই না। ছিল না। তো আমি আর আমার বোন আমরা দুজনে মিলে শো শুনতাম, এবং আমরা আসলে চিন্তা করতাম যে গুরু নামক যে ব্যক্তিটা আছে, এই ভদ্রলোক যে এত ভালোবাসার গল্প বলে, এই ভদ্রলোক দেখতে কেমন হবে। আমি অনেক শো শুনছি, অনেক লাভ গুরু শো শুনছি, অনেক। এরপরে কালের পরিক্রমায় আসলে কিভাবে করে মানুষের লাইফ কতটা চমৎকার হতে পারে, যে আপনার পাশের সিটে বসে আমি শো করতেছি, আপনার পাশে আপনার কথাগুলো আমি শুনতেছি, এবং আপনি আসলে এত সুন্দর করে আমাদেরকে ভালোবাসাটা শিখাইছেন, এত চমৎকার করে বলতে শিখাইছেন যে ভালোবাসো, বলো এটা ভালোবাসা ভেতরে রাখার জিনিস, এটা বলো। থ্যাংক ইউ গুরু, আসলে আপনি শিখাইছেন এটা আমাদের জেনারেশনটা, আমাদের একটু আগের জেনারেশনটা আর আমাদের পরের জেনারেশনটা। ইসলাম পরিপূর্ণ ধর্মগ্রন্থের নাম, সেখানেও কিন্তু বলা হচ্ছে তোমার প্রিয়তমা স্ত্রীর জন্য, প্রিয়তমা স্বামীর জন্য তাকে প্রেজ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, তিনি তো জানেন যে কার জন্য কি প্রয়োজন। প্রেজ করার কথা, তার ভালো কাজের জন্য অ্যাকনলেজ করার কথা, প্রশংসা করার কথা তিনিও বলে দিয়েছেন। আবার তিনি বলছেন যে তোমরা একসাথে থাকো, সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করো একসাথে থাকো। বাট তোমার স্বামী বা স্ত্রী, স্বামীর ক্ষেত্রেই বলছেন যে কোন তোমার স্বামী যদি নপুংসক হয়, জালিম হয়, অত্যাচারিত হয়, যেভাবে তোমরা ভালোবেসে আসো সেভাবে তোমরা ভালোভাবে আলাদা হয়ে যাও। তার আগে একবার ভাবো যে এই মানুষটি তোমার জীবনে কি ভালো কাজ করেছে, কি ভালো কন্ট্রিবিউশন করেছে, সেই চিন্তা করে আজকের খারাপ জিনিসগুলোকে তুমি ভুলে যাও, বাদ দিয়ে দাও। সো এইভাবে কিন্তু ডিরেকশন দেওয়া হয়েছে। সো এই যে ভালো কাজের জন্য প্রেজ করা, অ্যাকনলেজ করা, সেটা কিন্তু আমার ধর্মেই ডিরেকশন দেয়া আছে। দিস ভেরি ইম্পর্টেন্ট।
প্রোগ্রামটা আমার কেন জানি সামনের দিকে আগাতে মন চাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আমি আজকে আটকে যাই তোদের দুইজনের কনভারসেশনে। যেমন প্রশংসা তোর করতেছি তেমন প্রশংসা করতে মনে চাচ্ছে যে রাজুর কোনো ওয়ার্ড, কোনো কথা, কোনো শব্দ আমার কাছে আরোপিত বা মিথ্যা মনে হয়নি। এত সঠিক এবং সৎ মনে হয়েছে ছেলেটিকে। কিছু মানুষ থেকে ডাক্তার হয় আর ইঞ্জিনিয়ার হয়, আর কিছু মানুষ হয় যে থাকে যে পাগলের মতো শুধুই প্রেমিক হয়। সেই প্রেমিক মানুষটার নামই মনে হয় রাজু। এরকম আমার কাছে মনে হয়েছে ছেলেটিকে। ভেতরে আদৌ কেমন সেটা আমি জানি না। আর আই এম রিয়েলি ফ্লাডেড উইথ ইওর কোয়ালিটি ডিয়ার। থ্যাংক ইউ। আবার কেটে দিব না, আজকে আর না, এনাফ আজকের জন্য। আচ্ছা, আমি কি দোষ করলাম কর? ও হাজারবার বলতেছে যে আমার কাছে মনে হচ্ছে 95% লেভেলে ওই হারিয়ে যাওয়া মেয়েটি যেন আমার সাথে কথা বলতেছে। তোর কাছে মনে হয় এত সহজ ব্যাপারটা? মানুষজন কি কয় দেখি মুই তো অবাক এমনটা লিখেছে ফালি রোদ। এস শত খান লিখেছে ভালোবাসা অবিরাম গুরু। ভাইকে কখনো সামনাসামনি যায় নাই। আচ্ছা যাই হোক, কিশোরগঞ্জ কোটিমারি থেকে জামুল থেকে শুনছি ভালোবাসার চিহ্ন। শুভ জন্মদিন গুরু। নতুন করে আবার শুরু করেন, আমি মিস করে ফেলেছি। আচ্ছা, থেকে মিস করেছে। সো সবাই বেশিরভাগই কমেন্টস হচ্ছে তোদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে কিভাবে উনি এত চমৎকার ভাবে রিপ্রেজেন্ট করতেছেন। ওকে, তুই বলছিলি যে ইটস ডান, দেন ফিনিশিংটা কোন জায়গায়? কারণ আমি প্রচুর গল্প শুনবো তোদের দুইজনের, তাই আমি অনুষ্ঠানটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। ফিনিশিংটা কোথায় গেল? ফিনিশিংটা আছে, তার মধ্যে একটু কথা আছে। যতটুকু বলার ততটুকু বলে একদম ফিনিশিং এ চলে যাস। আমি তোদের কনভারসেশন শুনতে চাই। সেটা হচ্ছে যে পরে এভাবে আমাদের সম্পর্ক চলতেছে। আমি গ্রামীণ ফোনে জব করি। আমাকে একটা সিম দেওয়া হয়েছিল সব নাম্বার। রিটেলারে ছিলি, রাইট? না, তাহলে ডিস্ট্রিবিউশনে? আমি মার্চেন্টাইজিং এর সুপারভাইজার। ডিস্ট্রিবিউশনে মার্চেন্টাইজিং সুপারভাইজার। ওকে। তো ওই যে আমাদের এসি সিম গুলো আছে, আন্ডারস্ট্যান্ড, ওই ডিফল্ট সিম দুইটা নিয়েছিলাম। ওরা একটা দিছিলাম, আমার একটা। এসি সিম তো তোর বিজনেস পারপাসে ব্যবহার করার কথা, সেটা একটা দিয়ে দিয়েছিস তারে? জি, আমার কাছে একটা থাকতো, ফ্রিতে কথা বলতাম। ও সেট পাইলে লাগাই দিয়ে কথা বলতো। তো এক পর্যায়ে ওর কাছে কোনো সেট ছিল না। ওর চাচি আমার মামাতো বোন হয়, ওর আপন চাচি আমার মামাতো বোন হয়। তো ওর বাসায় গেছে ফোন করার জন্য। একটু কথা কন্টিনিউ কর, অঙ্গন একটু চালিয়ে নে, একটা সেকেন্ডের মধ্যে আসছে। হ্যাঁ, তারপর যে ওই মেয়েটা আমার বলতেছে যে এখন তো অনেক দূরেই হয়ে যাচ্ছে, যে অনেক দিন ধরেই তো আমরা সম্পর্ক চালিয়ে যাচ্ছি, এখন আমরা বিবাহ করতে চাই। মেয়েটি বলতেছে যে সম্পর্ক তো অনেক দিন হলো, এখন বিয়ে করা দরকার। আমি তো বিয়ে করার জন্য রাজি, যে ঠিক আছে আমি অবশ্যই বিয়ে করব। মেয়েটি বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি তোমার বাসায় বলো, আমি আমার বাসায় বলি। তখন বললাম যে শোনো, এটা তো যখন আমরা সম্পর্ক শুরু করছি তখনই বলছি যে এটা বাসা থেকে মেনে নেবে না। আমরা যদি বিয়ে আগে করতাম তারপরে হয়তো মেনে নিত 2-1 মাস পর। তারপরেও যেহেতু তুমি বলতেছো আমিও আমার বাসায় বলবো, তুমিও তোমার বাসায় বলো। তখন আমার ছোট চাচারে দিয়া বলাইছি। আমার ছোট চাচাটা আমার খুবই ভালোবাসে। উনি না থাকলে আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না, কখনোই না। উনি নিজের সন্তানকেও মনে হয় এরকম করে দেখে না, আমাকে যেভাবে দেখে। তো মেয়েটা ওর বাসায় বললো, বলাতে রাজি হইল না ওর বাসার লোক। আমার মাকে বললাম যে মা, আমি তো মেয়েটারে ভালোবাসি। মা এই কথা শুই না মনে রাগারাগি। পরে আমি বাইরে হয়ে আসলাম বাসা থেকে, যে বাসায় থাকবো না, বোনের বাসায় চলে গেছি। আমার তো নিজের বোন নাই, যেটা তো বোনের বাসায় গেছি। মেয়েটা আমার ফোন দিয়ে বলতেছে যে তুই কোথায়? তা বললাম যে আমি তো আমার বোনের বাসায়। কয় ওখানে থাকলে কি সম্পর্কটা ঠিক থাকবে? এখানে থাকলে তো একটা সমস্যার সমাধান হবে। তুই যদি পালে থাকিস এভাবে তাইলে কি হবে? তা আমি চিন্তা করলাম যে কথা তো ঠিকই। আমি তখন গেলাম, বাসায় গেলাম, যে আমার আরো চাচাকে ধরলাম। ধরার পর আমার আব্বা কোনোভাবেই রাজি না। মা
দিবে না, আব্বাও দিবে না, ওদেরও বাসা থেকে মেঘ দিবে না। হ্যাঁ, তখন আমার বাবার এক বন্ধু ছিল, উনি কেমনে বা শুনছে এটা জানি না, আমারে ফোন দিছে, দিয়ে বলতেছে যে বাবা আমি অমুক, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি রাতের বেলা একটু আসিও তো আমার বাসায়। তা বললাম যে ঠিক আছে, আমি অবশ্যই যাব। পরের দিন সকালে গেছি, রাতে যাইনি, সকালে গেছি। যাওয়ার পর বলতেছি যে বড়ব্বা কি সমস্যা? তা বলতেছে যে বাবা তোমার নামে তো এলে কি শুনলাম, তুমি তো এলাকার একটা ভালো ছেলে, তোমার সুনাম সবাই করে, তুমি এইরকম একটা পাশাপাশি, এটা কেমন হয়? তো বললাম যে বড়ব্বা আমি কিছু বুঝি না, আমি ওই মেয়েরই বিয়ে করব, আপনি আব্বার সঙ্গে কথা বলি দেখেন, যদি আব্বা না দেয় তার ব্যবস্থা পরে হবে। তখন আমার বাবার সঙ্গে কথা বললো, বাবা বলল যে না, ও আমার যে জায়গা জমিন আছে এগুলো কিচ্ছু দেব না, আমার ছোট ভাইকে দেবে, আমাকে দিবে না। কেন? কারণটা কি? আমি ওই মেয়েকে যদি বিয়ে করি। আচ্ছা। তখন আমি বললাম যে আমি আমার কোনো সয় সম্পত্তি চাই না, আমি মেয়েকে চাই। তখন আমার বাবা বলল ঠিক আছে, তোমাকে আমি 50,000 টাকা দিচ্ছি, তুমি যে নিজে বিয়ে করে নিয়ে আসো। তখন আমি বললাম যে আমাকে যদি নিজে, এটা কত সালের ঘটনা? এটা 20 সালের ঘটনা। 2020, ঠিক আছে। 20 সালের ঘটনা। তখন বলতেছে যে তুমি বিয়ে করে নিয়ে আসো। তা আমি বললাম যে আমাকে তো মেয়ে দিবে না, একাই কি দিবে? আপনারা গার্জিয়ান, আপনারা না গেলে মেয়েকে আমাকে তো দিবে না, তাই এটা আপনারা দিবেন না, তার এটা অজুহাত দেখাচ্ছেন। তা যাই হোক, আমি হাল ছাড়তে রাজি না। আমি ছোট চাচার উপর অনেক প্রেশার তুলে দিলাম যে আমি ওই মেয়েরই বিয়ে করব, কি করেন করো। এই দিক মধ্যে দেখতেছি মেয়েটা আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল। তা আমি চিন্তা করলাম যে মনে হয় এটা বাসায় জানাজানি হয়েছে, হয়তো ফোন টোন কাইরা নিছে, এই জন্য মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতেছে না। এক পর্যায়ে বাড়ির পাশে যেহেতু এক মহিলাকে দিয়ে খবর দিলাম যে একটু যোগাযোগ করতে বলিও তো আমার সঙ্গে। সে মহিলা আসিয়া বলতেছে যে আমাকে বলতেছে যে তোকে আর বিয়ে করবে না, তোকে বিয়ে করে নিতে বলছে, আলাদা বিয়ে করে ফেলতে বলছে না? বলছে যে তোকে আর বিয়ে করবে না। তা কইলাম যে এটা কেমন কথা বললো? আমি ওর জন্য আমার পরিবারের মানে অশান্তি সৃষ্টি করছি, আমি খাই না, আমার জন্য টেনশন করে আমার বাবা মা, আর ওর জন্য এত কিছু করতেছি, ও আমার ভুলে গেল, আমার অপরাধটা কি? তখন বলতেছে যে আমি তো এসব বলতে পারবো না। তখন আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, আপনি হয়তো বিশ্বাস করবেন কিনা আমি জানি না, প্রতিটা মুহূর্তে শুধু ঘুমে বললেও ভুল হবে, 1 সেকেন্ড যেন ভুলে থাকতে পারি না। তখন কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে একটু ভালো লাগবে, তখন কিছুই ভালো লাগে না আমার, শুধু ওর কথাই মনে পড়ে। 3 রাত 24 ঘন্টা ঘুমের মধ্যেও স্বপ্ন দেখি। তখন কি করব আমি ভেবে পাচ্ছি না, না পেয়ে অনেক টেনশন, রাতে ঘুমাই না, সারা রাত হাইটা বাইর হই, দিনে ঘুমাই না, খাই না, গোসল করি না, মানে জীবনটাকে মানে একটা উদাসীনতা গড়ে দিছি। তারপরে হঠাৎ করি 21 সালে 5 রমজানে আমার শরীরটা একটু ঝিমঝিম করে উঠলো, মাথাটা ঝিমঝিম করে উঠলো, আর বুক ধরফরানি করলো, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি অনুভব করতেছি আমি বাঁচবো না। তা আমার সঙ্গে যে ছেলেটা কলিগটা আছে, ওরে বললাম যে বন্ধু আমার শরীর খুব খারাপ, আমি মনে হয় বাঁচবো না, তুই আমারে বাসায় রেখে আয়। ও বাসায় নিয়ে আসলো। আসার পর একটু প্রেশার মাপলাম, মাপার পর বললো যে রাতে হয়তো ঘুম কম হয়েছে, এই জন্য শরীর এরকম হয়েছে। তখন থেকে বিষণ্ণতা শুরু হইলো, মনে হয় যে আমার মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি বাইরে কোথাও যাইতে পারতেছি না,
আমি সঙ্গ ছাড়া বেড়াইতে পারতেছি না, একা থাকলে ভয় লাগে, এরকম আমি অনেক 15 থেকে 20টা মেডিসিন ডাক্তার দেখাইলাম। এক একটা ডাক্তারের ওখানে যাই, এক একজন এক একটা করে টেস্ট দেয়, আগের টেস্ট চলবে না, এভাবে আমি ইসিজি করছি 17টা, সব টেস্ট 17টা করে করছি। করার পরেও দেখা যাচ্ছে 2 দিন 3 দিন ওষুধ খাচ্ছে, আবার সেম শ্বাস প্রশ্বাস, এমন অবস্থা আমার হইলো আমি নিঃশ্বাস নিতে পারি না। তখন আমার ছোট চাচাটা আমার খুব ভালোবাসে, ওনাকে ডাক দিয়ে বললাম যে চাচা আমি মনে হয় বাঁচবো না। তখন আমার চাচা আমাকে বলতেছে যে এটা সত্য, মানুষ মরবেই, কিন্তু কি সমস্যা? তা বললাম যে আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারতেছি না। আমার বাবা মা শুধু খোঁজ খবর রাখে, আমি কি কোথায় কোন ডাক্তারের ওখানে যাচ্ছি, কত টাকা ব্যয় করতেছি, এগুলো তারা কখনো ভাবে না। আমি আমার পয়সা দিয়ে চিকিৎসা চালাই। পরে যখন এরকম শুরু হইলো, আমি কি করব আমি কিছু বুঝতেছি না। পরে আমি আমাদের এলাকায় যে এক ভালো ডাক্তার ছিল, পল্লী চিকিৎসক, তো ওনাকে যা বললাম যে আমার যে সিমটম গুলা, যে আমার ভয় লাগে, মনে হয় দম বন্ধ হয়ে আসতেছে, তখন উনি আমারে বলতেছে যে তোমার মনে হয় মানসিক সমস্যা হয়েছে, তুমি মনোরোগ বিশেষজ্ঞকে দেখাও। তা আমি চিন্তা করলাম যে মনোরোগ বিশেষজ্ঞ দেখে কি করব, মানসিক সমস্যা হলে তো আমি পাগল হয়ে যেতাম, তো এটা কোন ধরনের মানসিকতা? তখন উনি আমাকে বলতেছে যে তুমি যাও, তুমি মানসিক ডাক্তারের ওখানে যাও। তখন আমি রংপুর মেডিকেলের বিভাগীয় প্রধান মনোরোগ বিশেষজ্ঞ ওনাকে দেখাইলাম। তা উনি বলতেছে যে কি সমস্যা তোমার? তা বললাম যে স্যার আমাকে ভয় লাগে, মনে হয় যে মারা যাচ্ছি। আর কি সমস্যা? যে অস্থির অস্থির লাগে, গলা চিপি ধরে, এইরকম মনে হয় দম বন্ধ হয়ে আসে, বুকের উপর চাপ চাপ লাগে। তখন উনি আমার 1 মাসের ঔষধ দিল। ঔষধ দেওয়ার পর ঔষধ খাইলাম, খাওয়ার পর আর ঔষধ খাইনি, একটু সুস্থ হয়েছি। তারপরে দেখি যে না, আমি অল টাইম মন মরা, আমার কোনো কিছুই ভালো লাগে না। ওই মেয়ের জন্য পাগল ছিলাম, সেই মেয়ের কথাও দিনে মনে পড়ে না, আমার কোনো আশাই নেই। আমি খালি শুই আর উঠি, আমার কিচ্ছু ভালো লাগে না। আমি একটা প্ল্যান করে নিলাম যে আমি আত্মহত্যা করব। তখন আমি ইউটিউবে লাস্ট বারের মতো একটা সার্চ দিলাম যে কিভাবে ভালো থাকা যায়। তখন ওই প্রথমেই আছে যে আল্লাহ মনে হয় আমাকে দেখাবে, সঠিক চিকিৎসা দিবে, এই জন্য প্রথমেই আছে প্যানিক অ্যাটাক। আমার যে সিমটম গুলা হয়েছিল, এই সিমটম গুলো হচ্ছে প্যানিক অ্যাটাক, যেটা আমার 3-4 বার হয়েছিল। তারপরে সমস্যা হয়েছে আমার মানসিক। আল্লাহর অশেষ রহমত, 1.5 বছর চিকিৎসা করার পর আমি সুস্থ। একটা মেয়ের জন্য, মেয়েটা আমারে বিয়ে শাদিও করলো না, এলাকায় এটা বদনাম সৃষ্টি করলো। যদি ভালোবেসে যদি বিয়েই না করতো, তাহলে এত কিছু করার কি দরকার, প্রথমেই না বলে দিত। আমি অনেকটা গুরু এখন ঘুরে দাঁড়িয়েছি। আগে অনেক কষ্ট হইতো, অনেক কান্না করতাম, নেশা করিনি কখনো, কান্না করতাম। আসলে আমার যে বাম পাশে যে জায়গাটা আছে, হৃদয়টা, এই হৃদয়টা যদি দেখানো যেত, তাহলে মনে হয় বোঝানো যেত যে আমার হৃদয়ের মধ্যে কি চলতেছে। শেষে মেয়েটাকে কিছুদিন আগে আমি একটা SMS করি,
মন মানে না, এটা SMS করি যে কেমন আছো। তো ও আমারে SMS এ লিখছে যে তুই কে রে। আমি বলছি যে একটা অপরিচিত মানুষের সঙ্গে তুই মুই ব্যবহার করে তুই আসলে একটা বেয়াদব, এভাবে বলছি তাকে। তখন সে বলছে যে কে আপনি, তখন আপনি বলছে যে, কে আপনি। আমি বলছি যে আমি রাজু। তখন বলছে যে ঠিক আছে, তুই SMS আমারে দিছিস, কালকে অবস্থাটা বুঝবি। আমার ছোট চাচারে বইলা দিছে, দিয়ে আমারে মাইরে খাওয়াইছে। এখন আমি চাইছিলাম যে মানে একটাই শুধু তাকে মেসেজ দেব, সে যদি শুনতেছে বা মনে হয় শুনতেছে, মনে হয়, কারণটা হচ্ছে যে ওর কাছ থেকে আমি এই জীবনের গল্প শোনা অভ্যাস তৈরি হয়েছে আমার। তার মানে ও শুনতেছে। আমার শুধু একটাই মেসেজ যে ভালোবেসে যে বিয়ে শাদী করতেই হবে এমন না, তুমি না চাও নাই, কিন্তু আগের মতো যদি সম্পর্কটা থাকে, কথাবার্তা, এটাই আমি গুরু মনে করি যে এতটুকুই, তার বেশি কিছু না আমার কাছে। অনুষ্ঠান একদম শেষের দিকে, শুধু আমি একটা জিনিস শেয়ার করতে চাই। রাজু, যে কথা তুই বলছিলি সেটা হচ্ছে যে মাইক্রোফোনটা একদম মুখের কাছে নেই। জি। যে কথা তুই বলছিলি যে প্যানিক অ্যাটাকের সময় যেটা হয় যে হঠাৎ করে শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, জি, নিঃশ্বাস ওঠানামা করে অনেক জোরে, জি, এবং আমার কাছে মনে হয় যে যার কিছুক্ষণের মধ্যে আমি মারা যাবো। জি। তখন তাড়াহুড়া করে উঠে বসিস তুই, বা বাথরুমে দৌড়ে যাস, গালে মুখে চোখে পানি দিস, এই তো? না, আমি বাথরুমে দৌড়াই না, আমি তখন দাঁড় হয়ে থাকি, দাঁড়িয়ে থাকিস, বুকটা এইভাবে ধরে থাকিস, মুখে পানি টানি দিস না? না। আচ্ছা। দিনের পর দিন এই ঘটনা কাছ থেকে দেখার পরে এই রিয়েলাইজেশন আসছে, এবং শুধু বাংলাদেশ না, বামনগাদের হসপিটালে গিয়ে এটা নিয়ে ডিসকাশন করার পর আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে কোনো পৃথিবীর ডক্টর এই সলিউশন দিতে পারে না, পৃথিবীর কোনো মেডিসিন এটার সমাধান দিতে পারে না। যারা করে তারা ফটকাবাজি করে, দিনের পর দিন একটা মানুষকে ওষুধ নির্ভর করে তোলে, এবং একটা পর্যায়ে গিয়ে ওষুধ নির্ভরতার কারণে বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি তার শরীরের মধ্যে তৈরি হয়। যে জিনিসটা পারে সেই জিনিসটা এটি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ক্যারিজম্যাটিক সৃষ্টি হিসাবে মানুষকে এমনভাবে তৈরি করেছেন, সে যদি একটু গা ঝাড়া দিয়ে ওঠে এবং সেই জিনিসগুলো থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করে, তাহলেই কিন্তু সম্ভব এই জিনিসগুলো থেকে পরিত্রাণ পাওয়া। কোন রকমের রিভোট্রিল তো কমন ওষুধ দিয়েছিল, রাইট? জি। এরকম বহু কমন ওষুধ দিবে, বাট এটা কোনোভাবে কোনো সমাধান নিয়ে আসতে পারে না। এবং এসব ক্ষেত্রে জরুরি হচ্ছে যত বেশি ডাক্তারের কাছে না যাওয়া যায়। মানুষের যে ইমিউন সিস্টেম, যেটা ধর ফিজিক্যালি একটা মানুষকে বিভিন্ন রকমের অসুখ থেকে রেজিস্ট করতে সাহায্য করে, এট দ্য সেম টাইম মানসিকভাবে তাকে তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা মানুষকে দিয়েছেন, একবার যদি গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে যায় যে না, আজকের পর থেকে আমি এভাবে চিন্তা করব না, জীবনটাকে এই ডিরেকশন থেকে ভাববো, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করা শুরু করেন, এবং তার পক্ষে কোন রকমের ওষুধপাতি ছাড়াই সমাধান যোগ্য একটা পথ বেছে নেওয়া সম্ভব। বুঝতে পারছিস? আমি তোকে এত লিটারেলি বলতে পারছি এই কারণে যে আমি এই সিচুয়েশনের ভিতর দিয়ে কিছুদিন গেছিলাম, এবং আমি যখনই ডাক্তারের কাছে যাওয়া শুরু করলাম, স্বাভাবিকভাবে ডাক্তার 1400 টাকা করে রেমুনারেশন পাচ্ছে, সে খুশি। ডক্টর একটা পর্যায়ে আমার প্রতি সহানুভূতিশীল হলো, এবং সে তখন অস্ট্রেলিয়াতে যাবে, যাওয়ার সময় বলে গেল, এতে শ্যাম, ডাক্তার কাছে যত কম আসা যায় ততই ভালো, আপনার কোনো সমস্যা নাই, ইউ শুড টু থিঙ্ক ইউরসেলফ, আপনার নিজেকে নিজেই কন্ট্রোল করা উচিত। তারপর থেকে আর যায়নি, আমার ওই প্যানিক অ্যাটাক আর কখনো আসেনি। আমি কি বুঝাতে পারছি না? জি, জি। গুরু, প্যানিক অ্যাটাকটা যার হয় সে বুঝতে পারে যে মৃত্যুর সাথে সাক্ষাৎ করে। একদমই তাই, এবং আমি ওই সিচুয়েশন গুলো বহুদিন কাছ থেকে দেখেছি বিধায় আমি তোকে এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করতেছি, এবং এক্সাম্পল দিয়ে বললাম। জি। এখন তুই যে ঘটনাটার ভেতর দিয়ে গেছিলি সেটি হচ্ছে যে একটা প্রেম সংক্রান্ত বিষয়, যাকে তুই জান বলে ডাকতি, সেই মেয়েটি তোর জীবনে নাই বিধায় এই ঘটনাটা ঘটেছে, রাইট? কিন্তু এই মেয়েটি কোনোভাবেই তোর জীবনে থাকাটা ডিজার্ভ করে না, কারণ এই মেয়েটির যে বিহেভিয়ারাল প্যাটার্ন,
ওর সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর ও যখন অন্য ঘরে চলে যায়, তখন তোর সাথে যে বিহেভিয়ারাল প্যাটার্ন, তাতে তুই পরিষ্কারভাবে বলতেই পারিস যে মেয়েটিকে কেন তুই ভালোবেসেছিলি। রং মানে একদমই যদি আরো পরিষ্কারভাবে বলা যায় যে অপাত্রে তুই তোর ভালোবাসা দিয়েছিলি, এটা তো বলাই যায়। কারণ মেয়েটি ঘর করছে সব ঠিক আছে, কিন্তু নিঃসন্দেহাতীত ভাবে তার পূর্বতন ভালোবাসার মানুষকে এইভাবে রিজেক্ট করতে পারে না কোনো কারণ ছাড়া। বিয়ে করেছে সেটাও ঠিক আছে, কিন্তু তাকে কোনোভাবে এভাবে অপদস্থ করতে পারে না, বা তাকে মার খাওয়ানোর জন্য তার চাচার সাথে কথা বলা, এসবের আশ্রয় নেয় না। আমি কি এটা বুঝাতে পারছি? তার মানে তুই ভুল জায়গায় ভালোবাসা দিয়েছিলি, এটা বুঝতে কোনো কিছুর অপেক্ষা রাখে না। কিন্তু সেই ভালোবাসাটাকে তুই কিভাবে শিফট করবি, ওই মেয়েটার কাছ থেকে তোর মনটাকে কিভাবে ফিরিয়ে নিবি, সেই শিক্ষাটা তোর কাছে নাই, সেই অস্ত্র তোর কাছে নাই, তাই বারবার তার কাছে ফিরে যাস। যখন ফিরে যাস তখনও তুই জানিস যে মেয়েটির প্রতি কাছে ফিরে যাওয়াটা আমার কাছে অর্থহীন, এই মেয়েটা কোনোভাবে আমার ভালোবাসার যোগ্য না। ঠিক তো? জি রাজু, তাকা আমার দিকে। তুই তো এই ছেলে রে বেটা, যখন রংপুরে তুই তোর আড্ডাবাজিতে থাকতি, তোর সার্কেলের মধ্যে থাকতি, সবচেয়ে চার্মিং ছেলে ছিলি তুই। তুই থাকতিতে আড্ডাটা জমতো, তুই না থাকলে আড্ডা জমতো না, এটাই তো? জি। ওর বন্ধুটাকে একটু ডাক দি, জোর একটু ডাক দে তো। তোর মতো ছেলে এমনি হয় কেমনে? আমার কাছে আয়, তোর বন্ধুকে বসতে দে, এ আমার পাশে দাঁড়া। কি নাম ওর? ও কি রংপুর থেকে আসছে? না, ও এখানে থাকে, ঢাকায় থাকে। ওর বাসায় উঠছি কালকে রাতে, দাঁড়ায় সিটে রেলে। তুই হেডফোন নে, ওদের সাথে একটু কথা বলি 2 মিনিট। না, এখানে আমার কাছে, আমার পাশে দাঁড়া। তোর বন্ধুর সাথে আমার কিছুক্ষণ আগে আমি অফারে যখন অন এয়ার থেকে গেলাম, কথা বলছিলাম। বললো যে আমাদের মধ্যে সবচেয়ে চার্মিং এই ছেলে, এবং ও বলতেছিল যে এই ছেলেটি এমন টাইপের যে থাকলে যেন আড্ডা জমে, না হলে থামে না। কেমনে তোর মতো ছেলে এত এত ভালনারেবল হয়, এত অল্পতেই ভেঙে যায়, এত অল্পতেই সবকিছু শেষ হয়ে যায়? আমি ছেলেটার সাথে একটু কথা বলতে চাই আমি, এবং আচ্ছা ও যদি আসামের সাথে একটু কথা বলতে চায়, সো ও আসা অবধি আমি শুধু কয়েকটা জিনিস তোর কাছে একটু ক্লিয়ার করতে চাই, এবং সেই সাথে আমি কয়েকটা ফোন নিতে চাই। স্পেশালি অনেকেই চাচ্ছিলে যে আমার সাথে একটু কথা বলবে। আজকে 17 নভেম্বর পার হয়ে 18-তে পড়লো। এট দ্য সেম টাইম আমারও জন্মদিনের সময় প্রায় শেষ হয়ে আসলো। সো আমি চাইবো যে তোমরা যদি মনে করো আমাকে ভিডিও কলে বা অডিও কলে কথা বলতে চাও, প্লিজ কথা বলো। এবং আমরা চাই যে তোমাদের সাথে আমিও কমিউনিকেট করি, কয়েকটা ফোন কল নিতে চাই। আর আজকে যে আমাদের গেস্ট রাজু যে কথা বলছিল, রাজুর সাথে আমার কথা বলার একটা জিনিস তো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ও নিজেও বুঝতে পারছে যে মেয়েটির প্রতি আমার এত ভালোবাসা, এত মহব্বত, সে মেয়েটি কোনোভাবে আমার ভালোবাসা ডিজার্ভ করে না। তারপরেও ভালোবেসে যাচ্ছে, কারণ সে ওকে ভালোবাসে। তাই সেই ফাঁকে দ্য ফ্যান অফ দ্য ইয়ার নওয়াজ শরীফ সুদূর ইন্ডিয়া থেকে আমাদের সাথে কানেক্টেড আছে। নওয়াজ, স্বাগত জানাচ্ছি তোকে অনেক ভালোবাসার সাথে, ভালোবাসার বাংলাদেশ ফিয়ানা প্রেজেন্স ঢাকা FM 90.4 এর এই প্রোগ্রামে। ওয়ালাইকুম আসসালাম। নওয়াজ, প্লিজ বল। আজকের দিনে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রোগ্রামটা শুরু থেকেই শুনছিলাম, শেষটা এমন হবে ভাবতেও পারিনি। শুরু থেকে সত্যিই খুব ভালো লেগেছিল, এবং প্রোগ্রাম শুরু থেকে যেভাবে শুনছিলাম বাঁশবাগানে গল্প আসবে এটাও আমরা ভাবি, এবং শেষটা কোনোভাবেই ভাবতে পারিনি যে এরকম পজিশনে আসবে। নওয়াজ, মালদা থেকে ঠান্ডা পড়ে গেছে? মালদায় ঠান্ডা মোটামুটি গত সপ্তাহ থেকে, সেরকম ঠান্ডা বলতে সন্ধ্যার পরে ঠান্ডা, সারাদিন আবার গরম। নওয়াজ, আস্তে আস্তে আমার জীবন তো পড়ন্ত বিকালের দিকে চলে গেল। তোর সাথে কি জীবনে আর দেখা হবে না আমার? ইনশাআল্লাহ হবে। নওয়াজ, ভালো থাকিস। আমার জন্মদিনের এই ঠিক শেষ মুহূর্তে তোর সাথে কথা বলাটা আমার জন্য মনে হচ্ছিল ফরজে আইন, কারণ লাভ গুরুর এই ঢাকা FM 90.4 ফিয়ানা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশের একেবারে নিরবিচ্ছিন্ন যদি কোনো ফ্যান ফলোয়ার বা শ্রোতার কথা বলা হয়, সবার আগে তোর নাম আসে। সো আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তোকে, আর আমার ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে স্পেশালি আমার বার্থডের এই শুভক্ষণে আমার কাছে মনে হচ্ছে ব্লেসিং টু মি যে তুই আমার সাথে কথা বলছিস।
নামাজ কিছু বলতে চাস? বলার তো অনেক কিছু আছে, যেমন আপনি বললেন কোনোদিন দেখা হবে কিনা, সত্যি ইচ্ছে তো অনেক করছে দেখা। অনেক ভালোবাসা নেওয়াজ তোর জন্য, এবং প্রচুর ফোন কল সারাদিনে, অনেকে ফোন দিয়েছে, অনেকেরই ফোন ধরতে পারিনি, বাট সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। কে আছো ফোনে আমি জানি না, যে আমার ব্যক্তিগত ফোন নাম্বারে। এবং আমি শুধু তোমাকে ডাক দিয়েছিলাম, তুমি ওর ক্লোজ ফ্রেন্ড রাইট? তুমি একটু বসো তো, এই ছেলেটাকে কেমন জানো আর কেমন চেনো তুমি, মাইক্রোফোনে বলো। সবাইকে আসসালামু আলাইকুম। বসো। তোমার বন্ধু রাইট রাজু? জি, Okay. আমার কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান। বন্ধু বান্ধব কি সেরকম কি আজদা টাইপ শরীর নাকি, লম্বা চওড়া ফিগার সুন্দর সবাই টাইপ? বল। রংপুরের ছেলেপেলে কিন্তু অনেক স্মার্ট আমি জানি, মেয়েরা অনেক সুন্দর, বাট স্পেশালি ছেলেরা একদম লং হাইট, গুড ফিজিক। ওকে রংপুর। জি, Okay. কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান সাজু। নিকনেম কি সাজু? জি। সাজু, বলো তো কেমন দেখেছো এই ছেলেটিকে? ওর সঙ্গে আমার বন্ধুত্ব হচ্ছে ক্লাস 9 থেকে। হুম পাশাপাশি এলাকা, হুম কিন্তু ক্লাস 9 থেকে ওর সাথে ক্লোজ। তো ছোট থেকে আমাদের ক্লাসে একটা হাস্যকর ফ্রেন্ড থাকে না, সব সময় আমরা আমার একসঙ্গে মতো। মজা করতাম। আমি তুই এরকম হয়ে গেলি কেন? আমি তো এরকম কিভাবে হাসাই তুই ভুলে গেছিস সব? আমি যে পেট না চাইতাম, তুই কি করতি? এই যে এরকম করে পেট না চাই হাসাইতাম বন্ধুদেরকে, তুই? আমিও অনেক কথা বলি। আর যে ভুরু না চাইতাম, ও কথা বলে হাসাতাম আমিও। ওই যে ক্লাস আমাকে এখনো মনে পড়ে, 5-6 পড়া অবস্থাতে হিন্দি ডায়লগগুলোকে কপি করে আমি বাড়িতে বলতাম যে ঘরে আর কত বাথরুম করবো, বাগানে বাস, আবার বাস বাগানে গিয়ে বাথরুম করি বলে ওই বাগানে লোটা রেখে চলে যেতাম। ওই 5-10 টাকা, আমাদের আমলে 10 টাকা দিয়ে ভিসিআর মুভি দেখাতো, মার্দ মুভি দেখতেছি এভাবে। তুই আমার সাথে অভিনয় কর, তুই আগের মতো হয়ে যা, আবার ওই মেয়েটাকে ভুলে গিয়ে। হ্যাঁ, আগের মতো হয়ে যা। আমাদের টেকনিক্যালের সিআই স্যারের সিগনেচার নকল করিয়ে এদেরকে দিয়েছিলাম, এরা টিফিনের সময় করে বাইরে হইতো। ওই জন্য ভাগ্যিস ওটা বাইরে হইতে পারছে। তো তুই ওই রকম ধর ইসে আছিস, ওই ভিসিআর এর ইসে 10 টাকা টিকিট কেটে ঢুকছি, আর আমি লোটা বাইরে রেখে, বাপে আমার খুঁজতেছে যে আমার ছেলে কই গেল, হঠাৎ বাথরুম এক্সপ্লোর করতে গেছে বাগানে, তো কই চলে গেল? আমি তো গেছি মার্দ মুভি দেখতে, অমিতাভ এদিকে পাগল করে রাখছে। তো মার্দ মুভি দেখতে গেছি, তখন আমি চিন্তা করতেছি যে বিড়ি খাচ্ছে, এই বিড়ির স্বাদটাই না জানি কেমন। বিড়ি খা? হ্যাঁ খাচ্ছে। মাল রে, এখনো কিন্তু ওই ফিল আছে। আবার খা। ভাই আগুনটা একটু দেন তো, আগুনটা দেন। না দিয়ে দে, তখন তো মার্দ মুভি নিয়ে হা করে দেখ, হা করে মুভি দেখ। হ্যাঁ, আর আমি ওরটা টান, আমার তো কেনারও টাকা নেই, ওটা টানতে। এবার আমাকে গালি দিয়ে যে কতক্ষণ ধরে আপনি আগুন কতক্ষণ লাগে আপনার নিতে? আপনার নিতে কতক্ষণ লাগে? ও আচ্ছা, সরি ভুল হয়ে গেছে। এই সব করে জীবন পার করেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এটারই ইন্টারপ্রিটেশন তুই। তো কখনো তো আমরা হারিনি রে বেটা, কখনো তো আমরা কারো কাছে ধরা খেয়ে যাইনি, কখনো নিঃশেষ করিনি, একটা মানুষের জন্য নিজের জীবনটাকে চুলোই দিইনি। বহু মানুষের ভালোবাসার কারণ হওয়ার চেষ্টা করেছি সব সময়, আজ পারিনি। অন্তত 500, 5000, 10,000 মানুষ পাগলের মতো ভালোবাসে। উই আর সাপোজ টু হিয়ার। তোর মতো মানুষজন তো এই জন্যই আসছে না, বহু মানুষের ভালোবাসার কারণ হওয়ার জন্য। এক মানুষের, এক মেয়ের ভালোবাসায় পাগল হয়ে গেলি, যে মেয়েটা তোকে ভালোবাসার মূল্যায়নই করেনি। স্পেশালি দ্য লাস্ট কনভারসেশন, যখন তোকে বলেছে যে তুই কালকে সকালে টের পাবি, এই মেয়ের জন্য অপাত্রে ভালোবাসা যেতেই পারে। ইট ডাজন্ট মিন যে ওখানে আমার জীবন শেষ করে দিতে হবে। আর তোর মতো ছেলেকে রিভোর্টিল খেয়ে বাঁচতে হবে বেটা মানসিক শাস্তির জন্য, যে সবার মানসিক সুস্থির কারণ হয়েছে একটা সময়, সাধুদেরকে ভালো লাগার কারণ হয়েছে, সেই ছেলেকে রিভোর্টিল খেয়ে ঠিক থাকা লাগবে, ওষুধ খেয়ে ঠিক থাকা লাগবে? এটা যায় তোর সাথে? বল, তোর সাথে যায়? আমি নিজেকে রিলেট করে কথাগুলো বলছি, আমি এক্সাম্পল দিচ্ছি আমার জীবন থেকে, না কারো তো ধার করা এক্সাম্পল দিচ্ছে না। যেটা বলছিলে তুমি, যে আসলে এই ছেলেটা এরকমই ছিল, সবার ভালো লাগা, সবাইকে নিয়ে ভালো থাকা, এটাই। অবাক হও না যে ছেলেটা এরকম হয়ে গেছে হঠাৎ? কিছুদিন আগে ওর বাসায় আমি গেছিলাম ছুটিতে।
তো গিয়ে ওর পরিস্থিতি দেখে, ওর চলন বলন দেখে আমি নিজেই বলছিলাম যে এগুলো থেকে বের হয়ে আয়, এটা লাইফ না। তোর শিক্ষা দিতে হবে না, যে তুই বহু মানুষকে ভালো রাখতি, তার শিক্ষা তা লাগবে। না, আমি আজকের পর থেকে কি হবে? নিজেকে দাঁড় করে নেবো এমন ভাবে ঘুরে দাঁড়াতে আননেসারি কথা বলিস না, সব আননেসারি কথাবার্তা বলিস না, না। seriously যেটা পারবি না বলতেছি। সে কথা বলিস না। গুরু এখান থেকে যাওয়ার পর আমি ও যে রাস্তা দিয়ে হাঁটবে আমি ওই রাস্তা দিয়ে 40 দিন হাঁটবো না। কেন হাঁটবি না? ও হাঁটলেই কি আর না হাঁটলেই কি? এই যে হাঁটবি না এটাই তো প্রবলেম। ও আসলো না, গেল, থাকলো না, বাঁচলো, হু কেয়ার্স? 40 দিন হাঁটবো, একটা ফানি ক্যারেক্টার রে। আমার সময় তুই আসতি, তোর নিয়ে আমি সারা জীবন পার করে দিতাম, বিয়েও করতাম না। তাহলে একটা মাল তুই রে, 40 দিন হাঁটবো। ও হাঁটলো কি হাঁটলো না, আসলো কি গেল, ইট ডাজন্ট মেক সেন্স না। সত্যি যদি তুই ওকে অ্যাভয়েড করতে পারিস, তাই তো হওয়া উচিত। আর তুই বলছিস 40 দিন আমরা, তার মানে তোর ভিতরে ওইটাই ঢুকে আছে। ও হাইটে গেছে, দুর্বাঘাসের পানি নড়ে গেছে, তার মানে ও আসছিল কিছুক্ষণ আগে, সো এখান দিয়ে হাঁটা যাবে না। এর হইলো? অবাক করা ব্যাপার। বাট তোর মতো ছেলেরা ভালো থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি আমি এখনো মনে করতে পারি যে আমাকে অনেকে এমনভাবে প্রশংসা করেছে, এমনভাবে প্রেজ করেছে, বলার চেষ্টা করেছে আমার বন্ধু বান্ধবের ক্ষেত্রে, যে তুই কেন এমন হবি, তুই তো আলাদা, তুই তো ডিফারেন্ট। আমি কি করতে ডিফারেন্ট? একই বয়সীর একই রকম সব, নো, ইউ আর ডিফারেন্ট। তুই অতি মানো, তুই আলাদা, তুই চাইলে এখনই গোটা পৃথিবী সামাল দেওয়ার মতো ক্ষমতা রাখিস। আমরা তোর আবেগের জন্য ধন্যবাদ, বাট এরকম বলিস না। আমি তো একই রকম ভাবেই একসাথে বড় হয়েছি আমরা। তোর সাথে আসলেই যায় না, আসলে এই বিষয়গুলো যায় না। সত্যি কাভার করতে পারবি কিনা জানি না। রাজুকে আমি অনুরোধ করতেছি, দাঁড়াইতে মাইক্রোফোনটা দুইজন একসাথে শেয়ার কর। আর শোন, আমার কাছে একটু দুজনেই শেয়ার কর, হেডফোনটা ওকে দেওয়া যেতে পারে। আমি অনুষ্ঠান শেষ করবো, ঠিক 3-4 মিনিট কথা বলবো। তুই রাখ, তোর কাছে রাখ, ইটস ইম্পর্টেন্ট। আমার দিকে তাকা। আমি এই সায়েন্টিফিক ব্যাখ্যার আগেও বহুবার বলেছি কিনা আমি বলেছি অবশ্যই। তুই না ডাক্তারের কাছে গেছিলি? জি, আমিও তো গেছিলাম, বললাম না? জি। কি বলছি? যে মাঝে মাঝে এরকম হয়তো বললাম, আরে লাস্ট নিঃশ্বাস, দৌড় দিয়ে বাথরুমে পানি টানি দিয়ে ঢেলে দিতাম, না বেঁচে গেছি। এরকম একটা সিচুয়েশন ছিল। তারপর কার কাছে গেলাম? ডাক্তারের কাছে। রোজ যাই, এই ওষুধ ওই ওষুধ, আর ওই রিপোর্টিল মাস্ট, আরো কিছু দেয়। এক পর্যায়ে ওই লোকটার দয়া হলো আমার প্রশ্নে, কারণ ও স্কলারশিপ নিয়ে বাইরে পার্মানেন্টলি চলে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। তার ওর আর টাকা নেওয়ার প্রয়োজন নাই। প্রতি মাসে 2 দিন করে যে আমি 1500 টাকা করে দিতাম, ওটার দরকার নাই, যেহেতু চলে যাচ্ছে। তখন সে বললো যে এতেশাম, বাঁচতে চান? হ্যাঁ, আপনার কোনো সমস্যা নাই, ডাক্তার থেকে দূরে থাকেন। কি বললো? ডাক্তার থেকে দূরে থাকেন। ওই পারপাজে, অন্য পারপাজের কথা বলছি না, ওই পারপাজে। ওই যে কেন শ্বাস প্রশ্বাস এরকম লাগে, কেন মরা ভাট, কেন প্যানিক অ্যাটাক হচ্ছে, তখন সে বলতেছে যে এই পারপাজ নিয়ে সত্যি কি বাঁচতে চান, ডাক্তার থেকে দূরে থাকেন, আপনার কোনো সমস্যা নাই। ওইটার পর থেকে আমি চেষ্টা করেছি এবং তারপর থেকে আমি সার্ভাইভ করেছি। ভদ্রলোক অস্ট্রেলিয়াতে আছে, আল্লাহর ভালো করুক। দেশে থাকলে বলতো কিনা আমি জানি না, যেহেতু প্রতি মাসে আমি 3 বার করে যাই, 1400-1500 টাকা করে দিই। ক্লিয়ার না? আর ওষুধ যেগুলো লিখে দেয় সেটার কমিশন তো আছে। বুঝছস না বুঝিসনি? বুঝছি। তারপর থেকে আমি নিজের অস্ত্র, নিজের জীবন নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করেছি। আমি ভালো আছি। পারবি কি না? পারবি না? অবশ্যই পারবো। জীবনেও পারবি না? পারবো। আচ্ছা, পারা উচিত কেন জানিস? এই যে মাথা, জি করতেছিস, মনে হচ্ছে তুমি জ্ঞানী। এই যে তেল মেল দিয়ে যে একবারে কড়া করে রাখছিস মাথাটা, এই মাথাটার একটা নির্দিষ্ট প্রকোষ্ঠ আছে। ধর প্রকোষ্ঠটা এই জায়গাতে। কোন জায়গাতে? এই জায়গাতে। এখন তোরা যদি মামলা করে দেবে না তো? ধর টাক মাথায় করে যদি এই প্রকোষ্ঠটা আমি ইন্ডিকেট করি যে ঠিক এই জায়গাতে একটা প্রকোষ্ঠ, অনেকগুলো প্রকোষ্ঠ আছে, তার মধ্যে এই প্রকোষ্ঠের মধ্য থেকে একটা রঞ্জক পদার্থের নিঃসরণ হয়। তো চুল তো বুড়া হলে কেন, মরে গেলেও তো চুল কোনোদিন কালো সাদা হবে না, কারণ কি এটাও কিন্তু একটা রঞ্জক পদার্থের জন্য। জানিস কি এটা? না। এটাও কিন্তু একটা রঞ্জক পদার্থ, যার কারণে কালো চুল অনেকের সাদা হয় না, বয়সকালেও হয় না। আবার এই যে আমি প্রকোষ্ঠের কথা বলছি, সেখানে একটা রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থটা
যখন যে জিনিসটার কারণে সে ভালো লাগা ক্রিয়েট করে তখন রঞ্জক পদার্থ নিঃসরিত হতে থাকে। ওই প্রকোষ্ঠ থেকে, এতটুকু প্রকোষ্ঠ এখান থেকে নিঃসরণ হচ্ছে তোর ভালো লাগার জন্য। এই যে আমি যে হাত ঘোরাচ্ছি এখানেও কিন্তু ভালো লাগতেছে, রাইট? জি। কিন্তু ভালো লাগা তো আর ওই তো জানের মতো না। ওর কাছে ভাবলে যে ভালো লাগা হতো, ওর কাছে যখন জাতি বাস বাগানে হাত ধরতে তখন যে ভালো লাগে, এত ভালো লাগা তো না। আরে বেটা অত ভালো লাগে কি? না না না, তাহলে তো আমি হাত ঘুরিয়ে তোকে ম্যানেজ করে ফেলতাম। সো বাস বাগানে যখন ওর সাথে দেখা করতে যাতি, ও যখন পারমিশন দিয়ে বসতো, পারমিশন তো দেয়নি, এক মাঝে মাঝে দিয়ে বসতো, হাত ধরতি, হাগ করতি, কপালে চুমু দিতি, বাকিগুলো না বললাম, তুই তো ব্যস্ত হয়ে যেতি। তো না কম্বলের প্রয়োজন, না রংপুরের ঠান্ডা কোনো রকমের ব্যারিয়ার ক্রিয়েট করে যেভাবে চাইপা ধরতি, তখন যে রঞ্জক পদার্থের এই নিঃসরণ তৈরি হয় এই প্রকোষ্ঠ থেকে, সে ভালো লাগার সীমা পরিসীমা নাই, রাইট? রাইট। তো ওকে যখন পাচ্ছিস না, ও যখন চলে গেছে, তখন ওর কথা ভাবলেও কিন্তু রঞ্জক পদার্থ নিঃসরিত হতে থাকে, তখনও কিন্তু ভালো লাগে। আবারও ভাবছিস, আবারও ভালো লাগতেছে, প্রতিদিন ভাবতেছিস, প্রতিদিন ভালো লাগতেছে, ভাবা বন্ধ করছিস, রঞ্জক পদার্থ নিঃসরণ বন্ধ হচ্ছে, রাইট? তাহলে কি ভালো লাগা থাকবে না। আবার আমি একটা ক্যারিজমেটিক মেয়েকে তোর কাছে নিয়ে আসলাম, যেটি ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশে আছে। এই মেয়েটির এমনই কোয়ালিটি, সে চাইলে যে কোনো মানুষের আদল ধরতে পারে, যে কারণে তো বহু মানুষের মধ্যে থেকে ফিল্টারিং করে মেয়েটিকে নিয়ে আসছি আমরা, রাইট? জি। কথা বল, দেখ একদম একই রকমের ফিল। ওই জান যেতে বললি না যে অঙ্গন নামক আমি জান নামে ডাকবো সারা জীবন, একই রকমের ফিল পাবি তুই। দেখ তুই তো বলছিস না ফিল পাইছস, পাইছি। আবারও যদি আরো 1 ঘন্টা কথা বলিস একই ফিল পাবি। তার মানে দের ইজ এ প্রবাবিলিটি তুই চাইলি তোর ওই জানকে আরেকজন জানকে দিয়ে রিপ্লেস করাতে পারিস, একইভাবে নিঃসরণ হতে থাকবে, জি। একই রকম ভালো লাগা তৈরি হবে। তাহলে মেয়েটাকে ভুলে যাওয়াটা কি অনেক বেশি সহজ হয়ে যাবে না? জি। তাহলে কি ভালোবাসা প্রতিস্থাপিত হয়? এক জায়গা থেকে আরেক জায়গাতে ভালোবাসা রিপ্লেস করা যায়? যায়, প্রমাণিত যায়। 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 সো ডান। তাহলে আর প্রবলেম থাকে না। কথা বলতে রে তোরা, তুই আর তোর ভালোবাসার মানুষের সাথে কথা বল, যা মনে চায়, যেভাবে মনে চায়, যা যা তোর বলতে মনে চায়, সবভাবে কথা বল। আর এই বিশ্বাস আর এই ভরসা নিয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবী অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন কি ক্যারিজমেটিক ভাবে সৃষ্টি করেছে মানুষের সেরাই জীব, প্রাণীকুলের সেরাই জীব, শ্রেষ্ঠ জীব এই মানুষকে। সে চাইলেই সমস্ত রকমের সীমাবদ্ধতাকে কাটিয়ে, কোনো একটা নির্দিষ্ট ভাবনাকে কাটিয়ে তার ঊর্ধ্বে গিয়ে ভালো লাগা তৈরি করতে পারে এবং প্রকৃষ্টতে ওই রঞ্জক পদার্থ নিঃসরণ আনতে পারে এবং ডেফিনেটলি সে ভালো থাকতে পারে। আমি কি বুঝাতে পারছি না পারিনি? সেই এই সৃষ্টিকার মহান রাব্বুল আলামিনের, তার পৃথিবী অনেক বড়। তুই যতটুকু ভাবিস, তুই যতটুকু দেখিস, তার চাইতে লক্ষ কোটি গুণ বড়। তিনি চাইলেই এই পৃথিবীটা দারুণ এক ক্যারিজমেটিক সৃষ্টিতে তৈরি করে রেখেছেন। তুই চাইলেই তোর বাকি জীবনটাকে তোর ভালোবাসা প্রতিস্থাপিত করতে পারিস এবং পথের বাঁকে এমন এক ভালোবাসার দেখা বা দিশা তুই পাইতে পারিস, যেটার কারণে তোর জীবনটা ভালো লাগা ভালোবাসায় ভরে উঠবে। যেমন ভালোবাসা তুই ডিজার্ভ করিস তোর মতো ছেলে এক্স্যাক্টলি তেমন ভালোবাসার দেখা পাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। কথা বল, যা বলতে চাস তোর ভালোবাসার মানুষের সাথে। তারপর আমি আজকের 2-1টা ফোন কল নিব যারা আমার এই ভালোবাসার বাংলাদেশকে নিয়ে কথা বলতে চায়। হ্যালো, ও থাকুক, তুই কথা বল। ও লজ্জা পাচ্ছি, তুই চলে যা সাজু। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? এই তো দাঁড়াই রয়েছে। কোথায়? বাসায়? না, রাস্তায়। রাস্তায় কেন এত রাতে? রাত কটা বাজে? রাত তো বাজতেছে 7টা। তুমি তোমার ঘড়ির টাইম নষ্ট মনে হয়। ব্যাটারি নেই, ব্যাটারি নষ্ট হয়ে ফিল গেছে। পাচ্ছিস? জি। ফিল পাচ্ছিস? জি। হ্যাঁ, ফিলে থাক। তারপর বাসায় যাবা কখন? বাসায় যাব ঘন্টাখানেক পরে যাব, একটা ফ্রেন্ড আসার কথা। ছোট একটা বিরতি নিয়ে একটা ফোন কল নিব আর তোদের কনভারসেশন চলতে থাকবে। ফিল পাচ্ছিস? সো দেয়ার ইজ এ প্রবাবিলিটি, চাইলেই আমার এটা নিস না, ও মানুষের ভালোবাসার কারণ, ও থাকুক, বাট তুই চাইলে রিপ্লেস করতে পারিস, তোর ভালোবাসা দেখাতেই পাইতেই পারিস। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কে বলছো কোত্থেকে? রংপুর থেকে বলতেছি, রংপুর নিউজমাপাড়া থেকে সৌরভ। কোন জায়গা? রংপুর নিউজমাপাড়া। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালোবাসার জায়গা রংপুর আমার। প্লিজ বলো। এই গুরু এর আগে সপ্তাহে আপনাকে ফোন দিয়ে পাইছিলাম, আলহামদুলিল্লাহ এই সপ্তাহে পাইলাম। গুরু হ্যাপি বার্থডে টু গুরু।
থ্যাংক ইউ ডিয়ার, তোমাদের ভালোবাসার জন্যই আমার জন্মদিন সত্যি আজকে অনেক বেশি ব্লেসড, এবং আমার কাছে মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন বহুদিন বাঁচিয়ে রাখে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আর তোমাদের ভালোবাসা কাছ থেকে দেখার জন্য। সো প্লিজ বলো। জি গুরু, ভাইয়ের বাসাটা কোন জায়গায় ছিল একটু বললে ভালো হতো। কিরে কোন জায়গায়? বলবি না ঘাবড়াই গেছিস নি? ক। বাসাটা বললে আমার প্রবলেম হবে। আচ্ছা বাসাটা বললে প্রবলেম হয় তাই বলতেছে না, বাট ভাই আমার বাসা রংপুর নিউ জুমাপাড়ায়, আসিয়েন ভাই। একটু কথা বলবে। হ্যাঁ বল। আমার বাসা হচ্ছে গোলামতলা, চেনা আছে? শুনে ফেললো রে পাগল, আরে পাগলা সব শুনে ফেললো। ওকে আল্লাহ হাফেজ। তুই একটা আসলে মাল রে, মাঝে মাঝে এমনি দেখা করার জন্য হলো তুই আসিস। এই বেটা অনিয়ারে বলবে না আমার পাশে আমার বাড়ি অমুকতলা, আরে বেটা সবই তো শুনে ফেললো মানুষজন। ওকে নেক্সট ফোন কলে যায় আর কথা চলতে থাকুক। তুমি বাসা কখন যাবা? ওটা মনে আছে না কোথায় শেষ হয়েছে? বাসায় যাব একটু পরেই যাব, ওটা ফ্রেন্ড আসার কথা তো। আচ্ছা একটা ফোন আসছে, দাঁড়াও। তোদের পিম্পড়িতে গল্প বন্ধ কর, আমি একটা ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোত্থেকে? আমি লিপন বলছিলাম রংপুর থেকে। আজ রংপুরের সবাই একসাথে পাগল হয়েছে তোর জন্য। জি প্লিজ বলুন। মানে আমি প্রায় 9 বছর থেকে আপনাকে শুনি, Yeah. বাট কথা বলা হয়নি কখনো। হুম। চুজ করি কিন্তু বাট পড়া হয় না। আমাকে প্লিজ উইশ করেন, আমার আজ জন্মদিন। আপনার জন্মদিনে উইশের জন্য পাগল হয়ে আছে। হ্যাঁ সেটা জানি। হ্যাপি বার্থডে। ইয়া জান, অনেক অনেক ধন্যবাদ। মানে আমি মা বাবার পরে যদি কাউকে ভালোবেসে থাকি সেটা আপনাকে। ইট মিনস এ লট জান। আমার কেন মাঝে মাঝে বছরে 10 বার জন্মদিন হয় না? আপনাকে আমার খুব ইচ্ছা আপনাকে সামনে যদি পাই কখনো জড়াই ধরতে। ইয়া জান, ইট মিনস এ লট। আমার মতো একটা মানুষকে আল্লাহ এরকম এত ভালো কিছু শোনার সুযোগ করে দিয়েছেন। আই লাভ ইউ জান। আই লাভ ইউ। আই লাভ ইউ জান। আই লাভ ইউ। একটা মেয়েকে আই লাভ ইউ বলার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট জান তোমার আই লাভ ইউ বলে ডাকতেছি। হ্যাঁ আই লাভ ইউ। লাভ ইউ জান, টেক কেয়ার। আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক। ইয়া জান, এটা দোয়া করি সবসময়। ইয়া জান, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। ইস কি ভালোবাসা। আমরা ব্যাক টু ব্যাক আর 2-3টা ফোন করলে তোরা ছিটে রাস্তায় দাঁড়ায় আছিস কেন? তারপর আমার বার্থডে গিফট এটা জানিস। তার মানে সম্ভব না? জি ওইখান থেকে মন শিফট করে অন্য জায়গায় যাওয়া সম্ভব। এটা বাদ দিয়ে শোন, হ্যাঁ এটা তো সবার ভালোবাসার আতুর ঘর, এটা বাদ দিয়ে আমাদের সবাইরে ভালোবাসা। হ্যাঁ কিন্তু আমি একাকি করে নিতে চাচ্ছি না না, ভালোবাসা, কিন্তু সবারই এটা যে পসিবল এটা তো বুঝে গেছিস। জি, ভালোবাসা possible। শিফট করা। জি। ওকে হ্যালো, আচ্ছা তোরা বলবি বিজ্ঞাপন বিরতির মতো। হ্যাঁ হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি আবু বকর সিদ্দিক ইয়া গাজীপুর সিদ্দিক। থেকে বলছিলাম। কোথায়? গাজীপুর? জি হ্যাঁ সিদ্দিক। আই লাভ ইউ গুরু। আই লাভ ইউ। আপনাকে অনেক ভালোবাসি গুরু। লাভ ইউ জান। আজ আমার বার্থডে, একটু উইশ কর বাব। হ্যাপি বার্থডে টু ইউ গুরু। থ্যাঙ্কস জান। সত্যি গুরু, আপনার সাথে আমি অনেকদিন ট্রাই করতেছি কথা বলার জন্য। আপনার অনুষ্ঠানটা আমি সেই 2012 সাল থেকে ওই যে রানা প্লাজাট ওই সংখ্যা থেকে আমি শুনতেছি গুরু। ইয়া জান, আমার স্টিল আই কুড রিমেম্বার সিদ্দিক। মানুষ পাগল হয়ে গেছিল ঢাকা এফএম এর অফিসে রক্ত দেওয়ার জন্য। কি ভালোবাসা মানুষের। জি 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 গুরু, সেই কথাগুলো তো আমি শুনছি। আমি যখন রানা প্লাজা 800 করছে তখন আমি তখন সবার ছিলাম গুরু। তখনকার অনুভূতি গুলো আসলে মনে পড়ে গুরু। আপনার কথা আমি প্রতি মুহূর্তে আপনাদের এই অনুষ্ঠানটা আপনি মাঝখান দিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন গুরু। আমি হঠাৎ মনটা মধ্যে অনেক কষ্ট। আমি গুরুর কণ্ঠটা শুনতে পারতেছি না, মনে আর পাবো না। ইয়া জান, তোর জন্য, শুধু তোর জন্য আমি সবাইকে বলতেছি কান বন্ধ করুক। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে পেতে রাখি, আমার সিদ্দিকরে বুকে পেতে রাখি, একদম বুকের পাঁজরের সাথে এমন শক্ত করে চেপে ধরে রাখি যে আমি এতে সমান আমার সিদ্দিকের পাঁজর যেন ভেঙে চুরে একমর হয়ে যায়। তারপরে ভালোবাসা, দুইজনের আত্মা মিলেমিশে একাকার হয়ে যাক। দুইজন মানুষ এক রকমের আত্মা একরকম হয়ে যায়। চলো কারো ভালো লাগে উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি। প্রিয়তমা না আমার সিদ্দিকের দিকে তাকিয়ে বলি, জান আমি সত্যি তোদেরকে অনেক ভালোবাসি।
এবং আল্লাহ রাব্বুল আলামিন কি মহব্বতের জায়গা করে দিয়েছেন যে এরকম পাগলের মতো ভালোবাসার কারণ হয়েছে আমি। এটা আমার শত জন্মের পুণ্যের ফসল যে এই জীবনে এইরকম কথা, এরকম প্রেস, এরকম প্রশংসা, এরকম ভালোবাসা পাওয়ার সুযোগ তিনি করে দিয়েছেন। সে দেখ, অনেক 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 কৃতজ্ঞতা বাপজান। আমার এই জন্মদিন সত্যি আজকে প্রেসিয়াস, সত্যি অনেক মূল্যবান, সত্যি আমার নিজেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। যদিও আমি জানি যে সব দিক দিয়ে আমি অনেক বেশি খাটো, ছোট, নিচু, তারপরে তোদের ভালোবাসা আমাকে অন্য একটা উচ্চতায় নিয়ে গেছে। অনেক ভালোবাসা দিক তোদের জন্য। অবশ্যই গুরু, আমি আপনাদের অনেক ভালোবাসি। আপনার আইমান, সেই আইমানের অসুস্থর কথা শুনে কে বাপজান, কষ্ট পেলাম। অনেক কষ্ট করতে হয়েছে বাপজান। দেশে দেশে আমারে ঘুরতে হয়েছে আমার ছেলেটারে নিয়ে। এখন ভালো আছে, দোয়া রাখিস। ইয়া বাপজান, দোয়া রাখিস। গুরু অবশ্যই আপনার আমার জন্য একটু দোয়া করবেন। আমি এতিম, আমার বাবা নাই। আপনার অনেক সময় বাবার কথা বলেন, প্রতি মুহূর্তে বাবার কথাগুলো যখন বলেন হৃদয়টা। একদমই তাই, আমার বাপ চলে গেছে শোন, আমার বিশ্বাস কর। তখন আমার বাবা ছিল না। বিশ্বাস কর, আমি লিটারালি বলি যে আমার যদি হাজারবার মৃত্যুর স্বাদ নিলে আমার বাপকে ফিরিয়ে আনতে পারতাম, আমি ফিরিয়ে আনার চেষ্টা করতাম। কারণ আমার বাপ পাগলের মতো আমারে ভালোবাসতো। আমার চাইতে আমার বাকি ভাই বোনরা অনেক বেশি প্রতিষ্ঠিত। তারপর আমার বাপ ওই যখন বাবা মারা যাওয়ার পর কাগজপত্র দেখে না, দেখতে গিয়ে একটা চিরকুট পাইছে। আমার বাপের স্বভাব ছিল সবকিছু চিরকুটে লেখা। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা নাতি পুতি সবার নামে একবার করে হাজরে আসওয়াদের পাথর প্রদক্ষিণ করার হিস্ট্রি দেওয়া আছে, শুধু এহতেশামের পাশে 2 বার। তখন আমার বড় ভাই যিনি কর্নেল, তিনি বলছেন যে সবার নামে একবার করে, একজনের নামে 2 বার। বলো তো কে? সব একসাথে বলছে যে কেন, অবশ্যই এহতেশাম ভাই। তো এইরকম পাগলের মতো ভালোবাসতো এই মানুষটি। তো আমার কাছে মনে হয় যে 1000বার মৃত্যু স্বাদ নিলে যদি আল্লাহর কাছ থেকে তাকে আর 2 দফা ফিরিয়ে আনতে পারতাম, আমি হয়তো ফিরিয়ে আনার চেষ্টা করতাম। সমস্ত পৃথিবীর বাবারা ভালো থাকুক। ভালো থাকিস, দেখ, অনেক অনেক ভালোবাসা। আমরা ব্যাক টু ব্যাক আর 1-2টা ফোন কল নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আর নেওয়াজ এদিকে পাগল হয়ে গেছে। নেওয়াজ, তোর কোন কথা অসম্পূর্ণ থাকছে বলে ফেল সংক্ষেপে। 30 সেকেন্ড সময় তোর জন্য। হ্যালো, বলছি কোন কথা সম্পূর্ণ থেকে গেছে তোর, বলে ফেল। 30 সেকেন্ড সময়। 30 সেকেন্ড মিস 30 সেকেন্ড। রাজু ভাইকে একটাই কথা বলবো যে আপনি যে জায়গায় বর্তমানে দাঁড়িয়েছেন সেই দিনটা আমি একদিন পার করেছি, কিন্তু আপনার মতো কোনো দুঃখ কষ্ট করে না, হাসি মুখে মেনে নিয়েছিলাম। কারণ যে নিজের ইচ্ছায় মালদা থেকে, ইন্ডিয়া থেকে, আমি কেন দুঃখ, তার জন্য আমি কেন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা বন্ধ করে দেব, নিজের হাসি খুশি জীবনকে থামিয়ে দেবো, এটা হতে পারে না। যে চলে গেছে সে তার যোগ্যতা ছিল না আপনার জীবনে বা আমার জীবনে থাকার। তার জন্য আজকে আপনি ভালো আছেন এবং আমিও ভালো আছি, এটুকুই আপনাকে বলতে চাই। কি কিছু বলবি? সুদূর ইন্ডিয়া থেকে তোর জন্য নেওয়াজ, কিছু বলার আছে তোর? বল নেওয়াজ, আমি রাখছি তাহলে। ও বলছে শোন। ওকে, বল কি বলবি, বল। আরেকজন ঢুকে গেছে, সময় কম, তুই ভাবতে ভাবতে তো কথা চাপাচ্ছিস। ঢুকে গেছে তার একজন। ইয়া বাবজান, কি নাম তোমার? তহিদ। কোত্থেকে? ধামরাই থেকে তহিদ, ঢাকা ধামরাই। হিয়া, প্লিজ বলো। আমি ভালো আছি। তোমার জন্মদিনের যে উইশ করেছো তার জন্য আমার সত্যি কৃতজ্ঞতা। অনেক ভালোবাসা তোমার জন্য তহিদ। ওকে তহিদ, তাহলে আমাদের যদি পরিস্থিতি এরকমই হয় বাবজান, তাহলে তো কোনো মেয়ে মানুষের প্রয়োজন পড়ে না। আমরা পরস্পরকে ভালোবেসে যেহেতু এতই ভালো থাকতে পারি, আমরা চাই শুধুই পরস্পরকে ভালোবাসি, তাহলে রিফিউজ হওয়া, রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তহিদ, অনেক ভালোবাসা, অনেক মহব্বত তোমার জন্য এবং অনেক কৃতজ্ঞতা আমাকে উইশ করার জন্য। আর 2টা ফোন কল নিব, আর তোদের গল্প চাইলে শুরু করতে পারিস। দাঁড়ায় আছিস? না, সমস্যা নেই, রাস্তায় দাঁড়ায় আছি যে। কিন্তু নেওয়াজ ভাই যে কথাগুলো বললো ওটার একটা রিপ্লাই উনি দিতে বলে দে, চাচ্ছেন। ওয়েট করতেছে যে। কি বলবো, বলার মতো ভাষা পাচ্ছি না খুঁজে। তারপরেও বলবো, এখানে এসে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। ইনশাল্লাহ আমি এই খারাপ দিনগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। ওকে, হ্যালো, কে আছো? ওয়ালাইকুম আসসালাম। কে? আবু হানিফ না হানিফা? হানিফা বললে তো আমি অন্যরকম ভাববো। আবু হানিফ, আবু হানিফ, দ্যাটস কুল। ওকে, বলো হানিফ ভাই। ও বাই দ্য ওয়ে, আমার কিন্তু আজকে জন্মদিন, তুমি চাইলে কিন্তু আমাকে শুভেচ্ছা দিতে পারো। আমি কি অনেক ল্যাসরা টাইপের হয়ে যাচ্ছে নাকি? একদম। হ্যাঁ বলো, জন্মদিনের শুভেচ্ছা। তাই তো, ধন্যবাদ। তারপর বলো। থ্যাংক ইউ ডিয়ার। তারপর
গুরু আজকে শ্রোতা অনেক ভালো লাগছে, কিন্তু লাস্ট পর্যায়ে তার কষ্টের কথা শুনে খুব খারাপ লাগতেছে। স্বাভাবিক। ভালো তো কানিফ, অনুষ্ঠানের শেষ মুহূর্তে সবার কাছ থেকে বিদায় নিব এখন। আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো বিভিন্ন মাধ্যমে, সেজন্য আমার অনেক বেশি কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যারা আমাকে বিভিন্নভাবে তাদের ভালোবাসা জানান দিয়েছে, হয় কোন রকমের সোশ্যাল মিডিয়ামের থ্রু দিয়ে ফোন করে, অথবা আমার সাথে ইন পার্সন এসে কথা বলেছে, অথবা যারা বলতে পারেনি ভেতরে ভেতরে আমার প্রতি ভালোবাসা পোষণ করেছে, সবার জন্য আমার অসম্ভব কৃতজ্ঞতা। আমি জানি যে মানুষ চাইলে, চেষ্টা করলে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে, চাইলে হয়তো মাল্টিমিলিয়নার হতে পারে, চাইলে বেজোস অথবা এখন হালের ক্রেজ টুইটারের মালিকের নাম কি, এলন মাস্কও হইতে পারে। বাট যা হওয়া সম্ভব না সেটা হচ্ছে বহু মানুষের ভালোবাসার কারণ হওয়া। তার জন্য প্রয়োজন অসম্ভব রকমের ব্লেসিং। যে ব্লেসিং ডিরেক্টলি আসে অলমাইটি কাছ থেকে, ডেফিনেটলি সেই মানুষগুলো ভালোবাসার কারণ হয় যারা অলমাইটির মাধ্যমে ব্লেসড ইন সাম এক্সটেন্ট। সেটার জন্য আমি সত্যি কৃতজ্ঞত মাবুদ তোমার উপরে, যে আমার মতো একটা অর্ধশিক্ষিত, আমার মতো একটা এরকম নিচু প্রজাতির প্রোডাক্টকেও তুমি বেছে নিয়েছো বহুত মানুষের ভালোবাসার কারণ হওয়ার জন্য। সেজন্য আমি কৃতজ্ঞ তোমার কাছে যে, এবং এই পৃথিবীতে এ ধরনের ভালোবাসা নিয়ে আমি আরো বহুদিন বাঁচতে চাই। বহু মানুষের ভালোবাসায় আমি অবগাহন করতে চাই, সিক্ত হতে চাই বহু মানুষের ভালোবাসার কারণ হিসেবে। অনুষ্ঠান শেষ করছি। দোয়া তোর জন্য বাবজান, তোর মতো ছেলেরা হাঁটতে আসেনি পৃথিবীতে। আমার কাছে মনে হয় যে ইয়াংস্টার হিসাবে রাজু বিভিন্ন মানুষের মহলে, বন্ধু মহলে, বিভিন্ন জায়গাতে ভালোবাসার কারণ হয়েছে, সে রাজু আবার ঘুরে দাঁড়াবে, আবার নতুন করে পৃথিবীটাকে বাঁচবে। আর আমার জন্য বার্থডে গিফট একটাই হতে পারে, অঙ্গন এবং রাজুর কনভারসেশন। তোরা কথা বলতে থাক আর আমি পাশে বসে তোদের গল্প শুনতে থাকি। এটা আমরা অফ এয়ারে করে ফেলি না, একটু অ্যাটলিস্ট 30 সেকেন্ড কথা আমি বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হয় হোক শুধু এই ভালোবাসা দিয়ে। বিদায় নিচ্ছি ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশ থেকে। আর দাঁড়িয়েছিলি তুই রাস্তাতে, কথা বলছে তোর ভালোবাসার মানুষ, তার নাম জান। এভাবে কথা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। হ্যালো জান, জি তুমি আমার সঙ্গে যেরকম করলা অন্য কোনো ছেলের সঙ্গে এরকম করিও না। তোমার কাছে এইটাই রিকোয়েস্ট আমার। তুই আসলে একটা মা, তুই ফিরে আসছিস, তুই ফিরে আসছিস। এবার দেখি কেমনে অ্যান্সার দিস তুই। ইউ আর রিয়েলি গুড, ইউ আর রিয়েলি রিটার্ন ব্যাক। অরিজিনাল রাজু ইজ রিয়েলি কামিং ব্যাক। তুই বলছিস যে এরকম আর কারো না। হ্যাঁ, তারপর আমার যে বিয়ে হবে না এইসবের পরে বল দেখি কেমন অ্যান্সার দিস তুই এবার। বাট ইউ আর রিটার্নিং ব্যাক। তুই তো এরকম, তুই একটা আসলে মাল রে, তুই মাঝে মাঝে দেখা করতে আসিস। ওকে বল, আবার বল। আই এম সরি, বল ওয়ান্স মোর প্লিজ। মানে আস্তে, বাবা মা শুনে নেয়, চাচা ঘুমায় আছে পাশে। তুমি যে আমার সঙ্গে এরকম করছো অন্য কোনো ছেলের সঙ্গে করিও না। আমি ভালো দেখি তোমারে কিছু করি নেই, অন্য কোনো ছেলে কিন্তু ছাড়বে না, এটা মাথায় রাখিও। মানে মারবে আর কি। ওকে, আমি তো প্রতিবার এই কাজই করবো, এটাই তো আমার ধর্ম। তাই নাকি? তুমি বিচ্ছুর কাজ যেমন কামড় দেয়া, আমার কাজও এই ধরনের কাজই করা। তাই এই মানে গ্রাম্য ভাষায় একটা কথা আছে, সেটা হচ্ছে যে, আচ্ছা সাউন্ড একটু ই করতো, চোরের দোষ বন্ধ করছো সাউন্ড সবগুলো, মাইক্রোফোন। মানে কথায় আছে যে, গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে চোরের 10 দিন গিরির 1 দিন। সেরকমটা কিন্তু তোমারও জীবনে ঘটবে, বুঝছো? তুমি যেভাবে ছেলের জীবন নষ্ট করে বেড়াচ্ছ, তোমারও জীবন কেউ না কেউ নষ্ট করবে, এটা তুমি কনফার্ম ধরে নাও। আমার আর কিছু বলার নেই, বদদোয়া দিয়ে দিস আমাকে। না ওটা তো ওকে উদ্দেশ্য করে। এনিওয়ে, অনুষ্ঠান শেষ করছি। আর থ্যাংক ইউ ডিয়ার, ওয়ান মোর টাইম। এটা হয়তো এই কারণে যে তোর হাত সপ্তাহে বারবার ওই বাহানাতে তোর হাত স্পর্শ করছে। আবার এটা এমনও হতে পারে ইউ আর রিয়েলি ব্লেসড উইথ ইউর ট্যালেন্ট। এবং আমি বহুদিন পর আমার কাছে মনে হচ্ছে যে দিন শেষে আমি দারুণ এক গিফট নিয়ে গেলাম। আই এম রিয়েলি ফ্লাডেড অ্যাওয়ে with your conversation as well, especially Raju and you. Thank you. একটা জিনিস গুরু যাওয়ার আগে বলি যে আপনার বার্থডে আজকে শেষ না, এটা 3 দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন হবে। বর্ণাঢ্য, হ্যাঁ প্রোডিউসার। ওকে ভালো থাকো আর সবার জন্য অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ সো মাচ গুরু।